আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানভীর ফারুক, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সামনে আইসিটির একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। এতদিন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, ওটা আইসিটি সিলেবাসের অনুযায়ী বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পঞ্চম অধ্যায় বা সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এমন একটা চ্যাপ্টার যে এটা বেশ কঠিন লাগে অনেকের কাছেই। অ্যান্ড এই কঠিন লাগার কারণে অনেকে এমনভাবে প্ল্যান করে যে এখান থেকে আনসারই করবে না বা এখান থেকে প্রিপারেশনই নেবে না, বাকি সবগুলো থেকে আনসার করে একটা মোটামুটি 80+ বা যে যার যে টার্গেট সেরকম একটা নাম্বার পাওয়ার টার্গেট করে। অ্যান্ড এই প্রসেসে হয় কি, অনেকে সি প্রোগ্রাম থেকে অনেক সময় খুব সহজ কোয়েশ্চেন আসলেও যেহেতু জানে না, যেহেতু প্র্যাকটিস নেই, যেহেতু করা নেই, সেটা আনসার করতে পারে না। আর সি প্রোগ্রামিংয়ে সৃজনশীল থেকে আরেকটা বোনাস আছে যে এখানে তুমি যদি আনসার করো অ্যান্ড যদি প্রপারলি যদি ঠিক হয়, তুমি ফুল নাম্বারই পাচ্ছ। এখানে বর্ণনামূলক কোশ্চেনে যেমন তুমি যদি 2 অধ্যায় থেকে একটা কোশ্চেন আনসার করো, সেখানে তুমি 4-এর ভিতরে 3 মোস্ট প্রবাবলি পাবা। 4 পাওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু সি প্রোগ্রামিং এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি যদি প্রপারলি আনসার করতে পারো, তোমার এখান থেকে 100% নাম্বারই তুলে আনা সম্ভব। সো সি প্রোগ্রামিং নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু। সি প্রোগ্রামিং আসলে কি? সি প্রোগ্রামিং হচ্ছে কিছু কম্পিউটারের মাধ্যমে করা কিছু কাজ, যেগুলা আসলে এরকম না। সি প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ কীভাবে করাই নিব সেই পদ্ধতিটা কম্পিউটারকে বলে দেওয়া। এখন কি কি কাজ করাতে পারি? অনেক ধরনের কাজই করাতে পারি আমরা বাস্তব জীবনে। ফেসবুকের ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে অনেক ধরনের কাজই এখন এআই থেকে শুরু করে অনেক কিছু সি প্রোগ্রামিং দিয়ে করা হয় এমন না, বাট অবভিয়াসলি প্রোগ্রামিং বা কোডিং একটা বড় অংশ জুড়ে থাকে সেগুলোর। এখন সি প্রোগ্রামিং দিয়ে আমরা এইচএসসি লেভেলে কিছু বেসিক কাজ করে থাকি। এইচএসসি লেভেলে সি প্রোগ্রামিং দিয়ে তোমাদের কী কী সমস্যা দিতে পারে সেগুলো যদি কিছু উদাহরণ দেখাতে চাই, দেখো কিছু উদাহরণ এখানে আছে। আমি 7টা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। কিছু টাইপ আছে, টাইপের থেকে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে দেওয়ার চেষ্টা করছি। এখন এর ভিতরে কী কী আছে? এর ভিতরে আছে ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অথবা তারপর আছে ধরো একটা নির্দিষ্ট সাল অধিবর্ষ কিনা ব্যাখ্যা করো বা নির্ণয় করো। তারপর দুইটা সংখ্যা যদি তুমি ইনপুট দাও, দুইটার ভিতরে কোন সংখ্যাটা বড় সেটা বলো। তারপর একটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো। ফ্যাক্টোরিয়ালের সাথে অনেকে অপরিচিত থাকতেও পারো, আমি পরিচয় করানোর চেষ্টা করবো এখন ইনশাল্লাহ। আর কোনো ধারা দেওয়া থাকতে পারে, সেই ধারার সবকটা যোগ, ধারার ভিতর থাকা প্রত্যেকটা সংখ্যার যোগফলটাও নির্ণয় করতে বলতে পারে। আবার থাকতে পারে যে লসাগু গসাগু, বা হচ্ছে তোমার একটা মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো কোনো একটা নির্দিষ্ট সংখ্যা সীমার ভিতরে। এখন এগুলো তুমি ছবি দেখে বুঝতে পারছো যেগুলো হচ্ছে গাণিতিক বিষয়, তাই না? প্রত্যেকটাই একটা গাণিতিক একটা বিষয় আছে। আমরা যে সি প্রোগ্রামিং দিয়ে কাজ করি সবই কি আসলে গাণিতিক হতে হয়? এটা কিন্তু সত্য না। আমরা কম্পিউটারে সি প্রোগ্রামিং দিয়ে যেসব কাজ করি, ইন্টারনেটের জগতে যেসব কাজ হয়, গাণিতিক যে সব কিছুই মেইন পার্টটা যে গাণিতিক হয় এমন না। আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে ওয়ার্ড বেসিসে অনেক কাজ কাম করে থাকি, কিন্তু গণিত এখানে একটা মেইন পার্ট। গণিতকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। এর জন্য তোমাদের এইচএসসি লেভেলে তোমাদের যদি ইন্ট্রোডিউস করা হচ্ছে মাত্র, সো এখানে গাণিতিক বিষয়টা বা গণিতের অনেক পার্ট দিয়ে বেশি প্রশ্ন এসে থাকে বা তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়ে থাকে। এখন এই জন্য আমারও তোমাদের আজকে কাজটা হবে যে আমি তোমাদের সাথে ওই বিষয়গুলোকে পরিচয় করিয়ে দেবো। আজকে হয়তো বা সি প্রোগ্রামিংয়ের একদম সিনট্যাক্স বা সি প্রোগ্রামিং ভাষাটা কীভাবে লিখতে হয় সেটা দিতে পারবো না, বাট সি প্রোগ্রামিংয়ের সলভ করার একটা, যদি তোমাকে ধরো তোমাকে পরীক্ষায় দিয়েছে যে একটা সাল দিয়ে দিয়েছে, অথবা তোমাকে বলছে, সাল আসলে কখনোই দিয়ে দেবে না, তোমাকে বলছে যে একটা সাল তোমাকে যদি কম্পিউটারে ইনপুট দাও, তাহলে ওই সালটা কীভাবে অধিবর্ষ হবে বা লিপ ইয়ার হবে কি হবে না, এটা তুমি আমাকে বলো কি এটা কী প্রোগ্রামের মাধ্যমে তুমি করবা। সো এরকম থেকে শুরু করে এরকম একটা যদি তোমাকে একটা সমস্যা দেওয়া হয়, তুমি সেটা কীভাবে সলভ করে নিয়ে আসবা, সে সলভ করার কিছু মাধ্যম আছে, তোমাদেরকে আজকে সেগুলোই জানাবো। সি প্রোগ্রামিং বা কোডিং বা সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, এটাকে একদম লেখাটা হচ্ছে একদম লাস্ট পার্ট ধরতে গেলে তোমাদের জন্য। সো তার আগে কিছু পার্ট আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, সেভাবেই তোমরা হচ্ছে সি প্রোগ্রামিংকে লিখতে পারবা। আজকে সেগুলো নিয়ে আলোচনা। চলো শুরু করা যাক। একটা সি প্রোগ্রাম, যেহেতু তোমার এখানে সি প্রোগ্রামে কিছু উদাহরণ দেখলা যে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। আবার কিছু দেখতেছো যে 2টা সংখ্যা দেওয়া আছে, 2টা সংখ্যার ভিতরে কোনটা বড় নির্ণয় করো। এরকম কিছু সমস্যা থাকতে পারে। এখন এরকম যদি একটা সমস্যা থাকে, তুমি যে সি প্রোগ্রামিংটা যে লিখবা বা একটা কোড যে করবা, এটা তুমি কীভাবে করবা? এখানে তোমার কিছু ধাপ আছে। ধাপগুলো এটা কিন্তু একদম অনুধাবন হিসেবে আসে, হতে আসে, মানে 2 মার্কের প্রশ্ন বেসিক্যালি, যে একটা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ লেখো, বা টিকেও আসে অনেক সময় যে প্রোগ্রাম তুমি ধাপসমূহতে এইটার পরে কোন ধাপটা আসে। তোমাদের জন্য কিছু লাস্টে আমি এমসিকিউ রাখার চেষ্টা করছি এই পার্ট থেকে, ইনশাআল্লাহ সেগুলো সলভ করতে পারবো আমরা। তো একটা প্রোগ্রাম যখন তুমি সলভ করতে যাবা, তোমাকে ওই সমস্যাটা যেটা দেওয়া থাকবে সেই সমস্যাটাকে তোমাদের নির্দিষ্ট করতে হবে। এটাই তোমাদের দেওয়া থাকে। বাস্তব ওয়ার্ল্ডে কিন্তু একটা প্রোগ্রাম করতে গেলে
ধরো যারা অ্যাকচুয়ালি প্রোগ্রাম বা কোডিং করে তাদেরকে ক্লায়েন্টরা বলে যে আমার এই সমস্যা হচ্ছে, এটা সলভ করে দাও। এখন ওইগুলো আসলে এত কমপ্লেক্স জিনিস হয় যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি একদম পিন পয়েন্ট করে বলতে পারে না যে আমার এই কাজটা ঠিক করে দাও। সো সেক্ষেত্রে প্রোগ্রামারদের যেটা করতে হয় যে তাদেরকে একদম বসে একদম কোন প্রবলেমটা কীভাবে সলিউশন করবে সেটাকেও নির্ধারণ করতে হয়। সো এই কারণে প্রথম ধাপ হিসেবে অবশ্যই বলা হয় যে সমস্যাকে নির্দিষ্ট করো, যে তোমরা অ্যাকচুয়ালি কী সলভ করতেছো। আচ্ছা, তারপরটা বলে যে সমস্যাকে কয়েকটা ধাপে বিশ্লেষণ করতে হয়, যে কীভাবে আমি সমস্যাকে হচ্ছে সমাধান করতে পারি। আর আলটিমেটলি প্রোগ্রামকে হচ্ছে ডিজাইন করতে হয়, যে আমি যে কোডিংটা করবো আমি কোন কোন ভাষায় করব। অনেক ধরনের ভাষা আছে, সি সি প্রোগ্রামিং আমরা করতেছি, সি একটা ভাষা, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন আছে, অনেক কিছু আছে, আমি নিজেও হয়তো কিছু জানি না। সো প্রোগ্রাম ডিজাইনটা যে ওই প্ল্যানিংয়ের ভিতরে যাই, আমরা কীভাবে ডিজাইন করব বা কোন ভাষাতে লিখবো, কীভাবে যাবো, অ্যাকচুয়ালি কয়টা লাইন হবে, কীভাবে ছোটো করা যায়, এরকম বিভিন্ন আলাপ আলোচনা থাকে। আলটিমেটলি এই যে 4 নম্বর ধাপটা প্রোগ্রাম উন্নয়ন, এইটাই বেসিক্যালি হচ্ছে তোমরা পরীক্ষায় করে থাকো বা পরীক্ষা এসে থাকে, এটাকেই বলে হচ্ছে কোডিং। যে সি প্রোগ্রামিং যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স অনুসারে হচ্ছে এই কোডিংটা করতে হয়। তুমি একটা সমস্যা যে সমাধান করবা, তুমি এতক্ষণ ধরে প্রোগ্রামটা ডিজাইন করে আসলা, সেই ধাপগুলোকে এখন তুমি সি প্রোগ্রামে লিখবা। এটা লেখার পরে অবভিয়াসলি ইমপ্লিমেন্ট করতে হয়, প্রোগ্রামটাকে রান করতে হয়, প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা দেখতে হয়, কোনো বাগ আছে কিনা, ডিবাগিং করতে হবে কিনা, এরকম দেখতে হয়। ডিবাগিং হচ্ছে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটাকে ঠিক করা। ডিবাগিং কি? ভুল সংশোধন। প্রোগ্রামে যদি কোনো ধরনের ভুল থাকে সেটাকে সংশোধন করাকে ডিবাগিং বলা হয়ে থাকতে পারে। আচ্ছা, আরেকটা আছে যে প্রোগ্রামটা তুমি লিখলা, বাস্তব ওয়ার্ল্ডে প্রোগ্রামিং বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ফার্ম থাকে, সেখানে তোমার প্রোগ্রাম যে তুমি একটা লিখলা, তোমার এই প্রোগ্রামের উপরে অন্যরাও কাজ করতে পারে। এখন নর্মালি আমি ধরো একটা প্রশ্ন উত্তর লিখলাম, ওটা হয়তো আমি যেভাবে বুঝবো আমার স্যার সেভাবে বুঝবে না, রাইট? অনেকইভাবে হয় যে পরীক্ষাটা আমি যা লিখে আসছি সেই অনুযায়ী আমি নাম্বার পাচ্ছি না, কারণ কি আমি স্যারকে বুঝতে পারছি না। এই জন্য এমনভাবে লিখতে হবে বা এমনভাবে ডকুমেন্টেশনটা করতে হয় স্টেপগুলোর, যাতে অন্য আরেকজন এই প্রোগ্রামটাতে কাজ করতে পারে। সো এর জন্য প্রোগ্রাম ডকুমেন্টেশনটা অনেক ইম্পর্ট্যান্ট। আর আলটিমেটলি প্রোগ্রামটা সংরক্ষণ, যাতে পরবর্তীতেও এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যায় বা এই সেম কাজের জন্য অন্য কোথাও ব্যবহার করা যায়। ওকে, সো এখন এটা গেল একটা প্রোগ্রামিংয়ের একটা ওভারঅল একটা ধাপগুলা। এখন প্রোগ্রামিংয়ে আরও কিছু ছোট ধাপ আছে। ছোট ধাপগুলা কি? আমাদের কোনো একটা প্রোগ্রাম করতে গেলেই ওই যে ডিজাইনটা যে করতে হয় না, যে আমি অ্যাকচুয়ালি কীভাবে প্রোগ্রামটা করবো, এখানে তোমাদের জন্য কাজ করতে গেলে তোমাদের জন্য কিছু জিনিস অবশ্যই নির্দিষ্ট, যে তোমার সি প্রোগ্রামিংয়ে অবভিয়াসলি এই কাজটা করবা। আরও প্রত্যেকটা প্রোগ্রামিং তোমরা আসলে আগে থেকে পড়ে যাচ্ছ, তো তোমাদের মাথায় একটা অলরেডি একটা প্রিসেট একটা সলিউশন থাকবে, তোমরা হয়তো বা খাতা ওইটাই লিখে দিয়ে আসবা। এখন এই প্রিসেট সলিউশনটা কীভাবে আসা যায়? তোমার প্রোগ্রামটা সলিউশন করতে গেলে কিছু আগে কাজ করে নেওয়া লাগে, অ্যালগোরিদমটা লিখে নেওয়া লাগে। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হচ্ছে তোমার কাছে একটা সমস্যা দিল, তুমি সমস্যাটা সমাধান করবা। সমস্যাটার সমাধানের যে ধাপগুলো হইতে পারে, সমস্যাকে কয়েকটা ভাগে ভেঙে সমাধানটাকেও ধাপে ধাপে সাজায় নিয়ে সেটাকে জাস্ট ডকুমেন্ট করাকেই বা সেটাকে লেখাকেই হচ্ছে অ্যালগোরিদম বলা হয়ে থাকে। ওকে, আরেকটা থাকে এই অ্যালগোরিদম থেকে একটা লেখার জিনিস চিত্র দিয়ে লেখা যায়, সেটাকে বলে ফ্লো চার্ট। তোমরা হয়তো ফ্লো চার্ট টার্মটার সাথে অনেকে অলরেডি পরিচিত, যে ধরো ওই যে পাই চার্ট ছিল, সো ওখান থেকে ফ্লো চার্ট মানে তোমরা হয়তো বুঝতে পারছো প্রবাহ দিক। ঠিক আছে, এটা বাংলাটা কি? প্রবাহ দিক। তোমার কোন সলিউশনটা তুমি কোনটার পরে কোনটা করবা, এটা খুব সুন্দরভাবে ফ্লো চার্টের মধ্যে বোঝা যায়। অ্যান্ড এটা থেকে আলটিমেটলি আমরা লাস্টে যে কোডিংটা করতে পারি। কোডিংটা আমরা কিসে করবো? সি প্রোগ্রামে করবো। আচ্ছা, এগুলোকে তুমি হচ্ছে সেই প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত করতে পারো। এটা আলটিমেটলি তোমার প্রোগ্রাম সলিউশনের জন্য তোমার যে কটা ধাপ দেখাইছিলাম, সেখানে তোমার প্রোগ্রাম ডিজাইন পার্টের অন্তর্ভুক্ত হচ্ছে এই কয়টা। ওকে, এখন চলো আমরা অ্যালগোরিদম নিয়ে যদি আলোচনা শুরু করতে চাই। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম কি এটা খুব সুন্দরভাবে এখানে বলা আছে, যে সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা গণনাকে অ্যালগোরিদম বলা হয়। এটাই হচ্ছে অফিসিয়াল আনসার। যদি ক নাম্বারে আসতেই পারে, সেক্ষেত্রে তোমাদের 1 নম্বরের জন্য এই আনসারটা করাটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনা। আরেকটা হিসেব আছে যে ধারাবাহিকতায় কাজ করার অ্যালগোরিদম সেটা নির্ধারণ করে। প্রোগ্রাম কোন ধারাবাহিকতায় কাজ করবে, প্রোগ্রাম কোন ধারাবাহিকতায় কাজ করবে, প্রোগ্রাম কীভাবে কাজ করবে, প্রোগ্রাম কোন কাজটা পরে কোন কাজটা করবে, এগুলো অ্যালগোরিদম থেকে নির্ধারণ করা হয়ে থাকে। চলো একটা অ্যালগোরিদম দেখি। এইটা ধরো একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে কি? এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। এখানে দেখো কয়টা ধাপে দিয়ে দিচ্ছি, বললাম না যে ধাপ অনুসারে তোমাদের লিখতে হবে। সো এখানে দেখো তোমাদের কিছু ধাপ আছে। একটা ধাপ হচ্ছে শুরু, অবভিয়াসলি এখানে একটা কিছু সিলি কাজ হবে,
যে তোমার প্রোগ্রামটা শুরু করতে হবে, এটা তো তোমাদের সবার কমন সেন্সেই বলবে যে হ্যাঁ প্রোগ্রামটা শুরু করতে হবে, রাইট? বাট এটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। আবার লাস্টে দেখো শেষ, এটাকেও তোমাদের মেনশন করতে হবে, এটা অফিসিয়াল নিয়ম। ওকে, তো তুমি প্রোগ্রামটা শুরু করলা, এখন তুমি কি করবা, তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। এখন আমি আশা করতেছি তোমরা অনেকেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? চলো আমি এই সাইডে লিখি, এটা বেশি মোটা হয়ে গেছে। ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি, যদি তোমার কাছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকে, ধরো এখানে আঁকাই ছোট করে, এটা শুধু ম্যাথ পার্টটা বোঝাটা মেইন তোমার উদ্দেশ্য না। ধরো এটা একটা ভূমির, এটা একটা ত্রিভুজের ভূমি, ওকে, ভূমি সমান আমরা বি ধরলাম। আর এই যে এই হলুদ পার্টটা দেখো, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, ওকে। তো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবা? ত্রিভুজের ক্ষেত্রফল বলতে ত্রিভুজটা ঠিক কতটুকু জায়গা দখল করে, এটা তুমি কিভাবে নির্ণয় করবা? তোমাদের এই সূত্র থেকে, একদম ডিরেক্টলি এই সূত্রটা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখন কম্পিউটার কিভাবে নির্ণয় করবে? কম্পিউটার ঠিক একইভাবেই নির্ণয় করবে। সো কম্পিউটারকে নির্ণয় করতে গেলে তোমাদের প্রথমে তো হচ্ছে কোন যে ত্রিভুজটা তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও সেটা তোমাদের বলে দেওয়া লাগবে, যে সেই ত্রিভুজের ভূমি আর উচ্চতা তোমাদের দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি যদি কম্পিউটারকে সেই ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি তুমি ইনপুট দাও বা কম্পিউটারকে জানিয়ে দাও, তখন কম্পিউটার এই সূত্রটা ব্যবহার করে, একদম এই সূত্রটা ব্যবহার করে, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করে তোমাকে একটা ক্যালকুলেশন করবে। অ্যান্ড এই যে ধাপ 4 কি করবে, এই ক্যালকুলেশন করে তোমাকে যে মানটা পাইলো বা যে ক্ষেত্রফলটা পাইলো এটা তোমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে এখন কি ক্যালকুলেটর এই যে 3 নম্বর ধাপে যে ক্যালকুলেশনটা করছে এই ধাপে কি তোমাকে জানাবে? এই ধাপে কিন্তু তোমাকে জানাবে না, জানাচ্ছে আরেকটা ধাপ পরে, ওকে। এখন অনেকের কাছে কনফিউশন লাগতে পারে যে ভাই এখানে তো কোনো নাম টাম কিছু দেন নাই, 5 6 এরকম কিছু তো দেন নাই, কারণ কি? তুমি তো এই প্রোগ্রামটা তুমি বানাবা, তুমি তো এখানে সব ধরনের ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল ক্যালকুলেট করবা যদি তুমি ভূমি আর উচ্চতা বলে দাও। তুমি যে উচ্চতাই বলো কেন, তুমি যদি 1 কোটি বলো, আবার হচ্ছে ধরো ভূমি তুমি বললে 1 কোটি, ভূমি তুমি বললা 1 কোটি, 1 কোটি মিটার, 1 কোটি সেন্টিমিটার, যে কোনো কিছু। আর তুমি উচ্চতাকে বললা হচ্ছে 1 মিলিমিটার, 1 কোটি মিটার ধরো, তাহলে আলটিমেটলি এইটারও একটা আনসার কম্পিউটার দিবে। সো এখানে মানটা নির্দিষ্ট না, মানটা তুমি প্রোগ্রাম যখন বানাবা, প্রোগ্রাম অ্যাকচুয়ালি কী হয়, তোমার বিভিন্ন অ্যাপ চালাইছো না, অ্যাপে তোমার প্রোগ্রাম করা থাকে যে তুমি অ্যাপটা কী কাজ করবে। সো এই প্রোগ্রামটা তোমার এমনভাবে সাজানো থাকবে বা এমনভাবে প্রোগ্রাম করা থাকবে যে তুমি যদি এখানে জাস্ট হচ্ছে ইনপুট হিসেবে ত্রিভুজের ভূমি আর উচ্চতাটাকে দিয়ে দাও, তাহলে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বলে দেবে। এখন এখানে ধাপগুলো খুবই ইম্পর্টেন্ট, যে তোমার এটা কিন্তু অনেকেই আসে সহজ হিসাবে, অনেক সময় প্রশ্ন যদি সহজে গতে এটা চলে আসতে পারে, তার মানে 3 মার্কের জন্য। আচ্ছা, যে ফার্স্ট জবে কী হয়, অবভিয়াসলি প্রথমে শুরু করতে হয়, তারপর অ্যাকচুয়ালি ইনপুট নিতে হয়, তারপর অ্যাকচুয়ালি সেই ক্যালকুলেশনগুলো করতে হয়, যে সূত্র বা যেটা অ্যাকচুয়ালি করতে যায় সেটা ক্যালকুলেশন করতে হয়, আলটিমেটলি 4 নাম্বার ধরে আউটপুটটা দেখাইতে হয় বা কম্পিউটার স্ক্রিনে যেটা শো করে সেইটা, আর আলটিমেটলি একদম লাস্টে যে শেষ, তাই তো? আমরা আরও কিছু অ্যালগোরিদম দেখবো, সমস্যা না, আছে কাজটা অ্যালগোরিদম ফ্লো চার্ট নেই। তো এখানে অ্যালগোরিদমের কিছু হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম উদাহরণ দেখলাম, রাইট? আচ্ছা, এখন এসে অ্যালগোরিদম লিখুন, যে আমি যে লিখবো অ্যালগোরিদম লেখার সুবিধাটা কি? তোমরা যখন এরপরে প্রোগ্রামিংয়ের ক্লাস যখন নিব ইনশাল্লাহ ফাইনাল রিভিশন কোর্সে, তখন দেখবো অনেক প্রোগ্রাম বা অনেক সমস্যাই অ্যালগোরিদম না লিখে একদম ডিরেক্টলি সলভ করতেছি। কীভাবে করতেছি আমি তো অলরেডি জানি যে ওটা সলভগুলো কী, এগুলোই আসে এইচএসসি আজীবন ধরে। এখন এই জন্য আমি অলরেডি করে ফেলতেছি, বাট একটা অপরিচিত প্রবলেম হলে অ্যালগোরিদম লেখার অনেক সুবিধা আছে। কারণগুলো কি? একটা সহজ ও পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনায় খুবই বিশেষভাবে সহায়তা করে, মাথায় ভাবতে সাহায্য করে, সহজ করে দেয় সমস্যাটাকে। প্রোগ্রামে যে আমি যে কারণে প্রোগ্রামটা করতেছি সেই উদ্দেশ্যটা বুঝতে খুবই ইজি হয় অ্যালগোরিদম দেখলে। প্রোগ্রামে কোনো ভুল নির্ণয় থাকলে সেই ভুলটাকে ধরা খুবই ইজি করে দেয়। আর আলটিমেটলি হচ্ছে প্রোগ্রামগুলোর পর যদি পরিবর্তন করা হয়, ধরো ত্রিভুজের এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, এটাকে একটু বাড়ালে আমরা এর থেকে অন্য কিছু নির্ণয় করতে পারি যদি সেই সম্পর্কটা বলা দেওয়া থাকে, ওকে। এখানে হয়তো বা এই যে 4 নম্বর ধাপে শেষ না করে আরেকটু অন্য কিছু করবো, ওকে, চাইলে করা যেতে পারে। আচ্ছা, আর আলটিমেটলি সংক্ষেপে ও সহজে একটা প্রোগ্রাম, একটা জটিল প্রোগ্রামকে খুবই ইজিলি বুঝতে সাহায্য করে। আচ্ছা,
এখানে এই যে সুবিধাগুলো আছে না, এগুলোও কিন্তু হচ্ছে খতে আসতে পারে। সো 2 নম্বরের জন্য এগুলো তোমাদের অবভিয়াসলি দেখে থাকা উচিত। অ্যান্ড আলটিমেটলি এখানে আরেকটা জিনিস আছে, যে একটা ভালো ও কার্যকর, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যে ভালো কার্যকর অ্যালগোরিদমের নিচে কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। এই যে এই কয়টা বৈশিষ্ট্য থাকা উচিত, একই রকমই আমরা যে সুবিধাগুলো পড়লাম ওই রকমই, যাতে ওই একটা অ্যালগোরিদম তুমি লেখলা, অনেক কঠিন করে লেখলা, তুমি অ্যাকচুয়ালি ওখান থেকে কিছু বুঝতে পারতেছো না, আলটিমেটলি লাভ নাই। সো এখানে এমনভাবে বলছে যাতে খুবই সহজবোধ্যভাবে বুঝতে পারো, স্পষ্টভাবে হয়। তারপর হচ্ছে সবাই যদি বুঝতে পারে, যে কোনো প্রোগ্রামার বুঝতে পারে, খালি তুমি নিজে বুঝলে হবে না, অনেককেই বুঝাতে হবে। আচ্ছা, অ্যান্ড সমস্যার সমাধান হবে নির্দিষ্ট সংখ্যক ধাপে। নির্দিষ্ট সংখ্যক ধাপে তুমি বলে দিলা হয়তো বা কয়েকটা ধাপে আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি তোমাদের নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কয়টা ধাপে কাজটা করব। কম্পিউটার কিন্তু হচ্ছে অনেক বুদ্ধিমান, আবার অনেক বোকা। মানুষকে একটা কাজ বললে মানুষ হচ্ছে নিজের মতো করে ভেবে একটু মডিফাই করে কোনো একটা সমস্যা পড়লেও মানুষ আলটিমেটলি কাজটা শেষ করতে পারে। বাট কম্পিউটার বা কোনো যন্ত্রকে তুমি কোনো কাজ দিলে তুমি ঠিক যেভাবে বলবা ওভাবে করবে। কোনো একটা ধাপে যে কোনো একটা সমস্যা ফেস করলে ওখানে থেমে যাবে, ওখান থেকে আবার যে নতুন করে যে কাজটা করবে এরকম হয় না। এখন হয়তো বা থামবে না, এখন এআই যুগে অনেক কিছু কম্পিউটার ভাবতে পারে, বাট এটাই অ্যাকচুয়ালি নর্মাল যন্ত্রের নিয়ম। আচ্ছা, অ্যান্ড ব্যাপকভাবে প্রয়োগ যাতে করা যায় সেই সম্ভাবনার থেকেও হচ্ছে একটা ভালো কার্যকর অ্যালগরিদমকে জাজ করা হয়। এখন আলটিমেটলি একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে এমসিকিউ এর জন্য। এই লাইনটা আমি কোন কালার দিয়ে, এখান দিয়ে দিই যে অ্যালগরিদম সাধারণত প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল হয় না। তুমি সি প্রোগ্রামিংয়ের জন্য তুমি সি প্রোগ্রামিং এর জন্য যে অ্যালগরিদমটা লিখবা ওটা তুমি পাইথনেও অ্যাপ্লাই করতে পারবা, ওটাকে তুমি জাভাতেও করতে পারবা, সি প্লাস প্লাসেও করতে পারবা। তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করবা সেটা ডিফাইন্ড না। তুমি অ্যালগরিদমটা তুমি নর্মাল নিয়মে করতেছো, তুমি অ্যালগরিদমটা তুমি বাংলায় করতেছো বা ইংলিশে করতেছো, তোমার নিজের মতো করে করতেছো। এখন আলটিমেটলি তুমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেবা তখন তুমি স্টেপ বাই স্টেপ যাবা, ওকে। কিন্তু কোন ল্যাঙ্গুয়েজে করতেছো এটার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যালগরিদম অতটা আগে থেকেই ডিফাইন্ড থাকে না। আচ্ছা, তাহলে অ্যালগরিদমের আলোচনা হালকা গেল। এখানে দেখো আরেকটা অ্যালগরিদম। আচ্ছা, ওই সেমটাই আমি একটা দিছি একটা কারণে। ধরো এই যে এটা দিছি, এটা কি বাংলায় দিছি না, যে ত্রিভুজের ভূমি উচ্চতার মান গ্রহণ করো, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু 1 গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করো, তারপর শেষ করো। বাংলায় লিখছি, রাইট, একটু বেশি লেখা লাগছে। আমার স্কুল লাইফে আমি কি, কলেজ লাইফে আমি কি করতাম, ইংরেজিতে লিখতাম। ইংলিশে লিখলে একটু কম লেখা লাগে। স্টার্ট লিখলাম ইনপুট বি অ্যান্ড এইচ। এখানে বি কি, বি হচ্ছে বেস, বেস মানে ভূমি। এইচ কি, হাইট, উচ্চতা। তো ত্রিভুজে সেই ভূমি আর উচ্চতা আমি ইনপুট নিলাম। সো ত্রিভুজে ভূমি আর উচ্চতা, ভূমি আর উচ্চতা ইনপুট নিয়ে তারপর আমি ক্যালকুলেট করতে গেলাম কি, কোন সূত্র ধরে ক্যালকুলেট করব, এই যে এরিয়া সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আউটপুট এরিয়া অ্যান্ড এন্ড। ঠিক আছে, একই সংখ্যক ধাপ, জাস্ট আমি ইংরেজিতে লিখছি। ইংরেজিতে কেন লিখছিলাম, অনেক কম লেখা লাগে এর জন্য। যারা ইংরেজিতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করবে ইংরেজিতে লিখতে পারো। অনেক সময় স্কুল কলেজ থেকে বলে দেওয়া থাকে যে ইংরেজিতে লেখা যাবে না, বা অ্যালগরিদমটা ইংরেজিতে লেখা যাবে না, ফ্লোচার্টটা ইংরেজিতে লেখা যেতে পারে। সো এটা অবভিয়াসলি কলেজের টিচারের কাছ থেকে শিওর হয়ে নিবা। বাট মোটামুটি বোর্ডের প্র্যাকটিসে ইংরেজি লেখা যায়, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আসি ফ্লোচার্ট। ফ্লোচার্টটা কি, ফ্লোচার্টটা হলো বেসিক্যালি অ্যালগরিদমের কি রূপ, চিত্ররূপ। ফ্লোচার্ট কি, অ্যালগরিদমের চিত্ররূপ। অ্যালগরিদম যে আমরা লিখছিলাম না, ধরো এই যে ধাপে ধাপে, একটা ধাপ ছিল, আরেকটা ধাপ ছিল, আরেকটা ধাপ, আরেকটা ধাপ, আরেকটা ধাপ, 1 2 3 4 5, 5টা ধাপ, ওকে। ফ্লোচার্টটা কি হয়, ফ্লোচার্টটাই একটা চিত্রের মাধ্যমে তোমাকে এই ধাপগুলো দেখাই দিবে। তুমি চিত্র দেখে বুঝতে পারবে এটা কোন নাম্বার ধাপ, তোমার ওখানে নাম্বারটা বলা থাকবে না যে এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, ওকে। ধরো এইটা একটা ফ্লোচার্ট, এটা তোমাদের এই যে যেটা দেখাইলাম ওইটার একটা ফ্লোচার্ট। এখানে কি দিছে, প্রথমটা হচ্ছে স্টার্ট, দেখো এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, ওকে। তারপরটা কি, তারপরটা হচ্ছে বি এইচ, ইনপুট বি এইচ, তুমি সেই বি আর এইচকে যে ইনপুটটা নিবা সেটা। আর তারপরে 3 নম্বর ধাপটা কি, সেই ক্যালকুলেশনটা, তোমাকে যে এরিয়াটা কম্পিউটার বলবে সেই ক্যালকুলেশনটা যে ধাপে করবে সেটা হচ্ছে এই 3 নাম্বারটা। আর এইটা লাস্টেরটা কি, সেই আউটপুট দেখানোটা, যে কম্পিউটারকে তোমাকে কম্পিউটার স্ক্রিনে যে আউটপুটটা শো করবে, এই যে প্রিন্ট এরিয়া, আলটিমেটলি এন্ড। এন্ড মানে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া। এখন এই যে ধরো এটা দেখে তোমরা বলতে পারো যে ভাইয়া এরকমও তো লেখা যাইতো, যে স্টার্ট ইনপুট বিএইচ এরিয়া সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখান থেকে প্রিন্ট এরিয়া আলটিমেটলি
এন্ড। এরকম হলো না কেন? কেন এরকম এটা এক জায়গায় গোল আসলো, এক জায়গা সামান্তরিক আসলো, এক জায়গায় আয়তক্ষেত্র আসলো, এক জায়গা হচ্ছে তোমার আবার সামান্তরিক, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে গোল না, এটা উপবৃত্ত, বৃত্ত না, কিন্তু বৃত্ত একটা কাজ আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো এই চিহ্নগুলোরও কিন্তু একটা মানে আছে, চিহ্নগুলো দিয়ে কোনটা অ্যাকচুয়ালি কী কাজ করছে সেটা বোঝানো হয়। ওকে, ধরো এইখানে একটা চার্ট দেওয়া আছে, এই দেখো আয়তক্ষেত্র, এটা কি আয়তক্ষেত্র। সো এই চিহ্নটা মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে সে প্রক্রিয়াকরণ, বাকি ক্যালকুলেশন। এই প্রক্রিয়াকরণ দিয়ে কি করা হয়? প্রক্রিয়াকরণের কাজ কিটা হবে, তুমি যে ক্যালকুলেশনটা করবা এটা এই ধাপে বোঝানো হয়। সো এইটার ভিতরে যদি কিছু থাকে সেটা দিয়ে সেই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি কম্পিউটার পারফর্ম করবে। সেই ক্যালকুলেশনটা তো ওই যে সেই সূত্রে বসায় বা ওরকম করে ডাটাগুলো দিয়ে সেই সূত্রে বসে সেই ওটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? এই আয়তক্ষেত্র মানে হচ্ছে সেই ক্যালকুলেশন। আচ্ছা, এটা কি? এটা সামান্তরিক, তাই না? সামান্তরিক। সামান্তরিক দিয়ে কি বোঝানো হয়? ইনপুট বা আউটপুট, ঠিক আছে? কি বোঝানো হয়? ইনপুট বা আউটপুট। তুমি কম্পিউটারকে কিছু একটা ইনপুট দিচ্ছ, কম্পিউটার নিজের মেমোরিতে নিচ্ছে এরকম কিছু, অথবা কম্পিউটার নিজের মেমোরি থেকে তোমাকে স্ক্রিনে কিছু কিছু শো করতেছে, এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুট। এই যে সামান্তরিক যেটা আছে এটা দিয়ে এই ধাপটাকে বোঝানো হয়। দেখো এখানে যেমন হচ্ছে, এই দেখো এটা কি আমি ইনপুট নিচ্ছি না, কম্পিউটার মেমোরিতে আমি BRH কে দিচ্ছি, সো এখানে কি সেই সামান্তরিক। ওকে, আবার ধরো এই যে 3 নম্বর ধাপটা, 3 নম্বর ধাপে আমি কি ক্যালকুলেশন করতেছি, সো এখানে কি আয়তক্ষেত্র। আচ্ছা, এই লাস্টের ধাপটা দেখো, লাস্টের ধাপের আগের ধাপটা এটা কি? এখানে আমি আবার কম্পিউটার স্ক্রিনে আমার সেই এরিয়ার মানটা শো করবে, সো এখানে হচ্ছে তোমার সেই সামান্তরিক। আচ্ছা, এখানে আরেকটা আছে যে শুরু অথবা শেষ। শুরু অথবা শেষের সময় কি? উপবৃত্ত। এটা পুরোপুরি বৃত্ত না। অনেক সময় অনেক হয়তো বা পড়ছো যে হচ্ছে পৃথিবী হচ্ছে পুরোপুরি বৃত্তকার না বা গোলাকার না, পৃথিবী হচ্ছে দুই পাশ থেকে একটু চ্যাপ্টা, উপর থেকে একটু চ্যাপ্টা। এটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর মতো, এটাকে উপবৃত্ত বলা হয় অফিসিয়ালি। সো এইটা কি? এটা অথবা শুরু অথবা শেষ হচ্ছে ডিফাইন করবে। তুমি একটা প্রোগ্রামের শুরুতেই চিহ্নটা দিবা অ্যান্ড লাস্টেই চিহ্নটা দিবা। আচ্ছা, প্রোগ্রামের এই যে শুরু এবং শেষ নির্দেশ করে এই চিহ্নটা, এন্ড এইটা হচ্ছে রম্বস, তাই না? রম্বস। রম্বস দিয়ে কি হয়? রম্বস দিয়ে কোনো শর্তের উপর বেসিস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। ধরো এখানে কি আছে, এই যে দেখো সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত কি আর এমনি এমনি হয়? সিদ্ধান্ত কোনো একটা শর্ত দেওয়া থাকে তারপরই হয়, তাই না? সো এখান থেকে এটা বলা হয় যে একটা সর্বদা একটা প্রশ্ন থাকে, এটা সেই শর্তটা, ঠিক আছে? যার দুটি সম্ভাব্য উত্তর হতে পারে বা তিনটা সহ হতে পারে না, আমরা নর্মালি হ্যাঁ না দিয়ে করে ফেলি। যে এটার উপর ডিপেন্ড করে ফ্লোচার্টকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তখন ওখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়, ইনশাল্লাহ আমরা আজকে দেখতে পাবো, সমস্যা নাই। সো এটা কি? এটা হচ্ছে সিদ্ধান্ত, এটাকে তোমরা অলরেডি দেখো নাই, সামনে দেখতে পাবো, প্যারা নেই। আচ্ছা, এই যে গোল এটা হচ্ছে সংযোগ, এটা ধরো এটা হচ্ছে বৃত্ত। ওকে, এটা কি করে? এটা সংযোগ করে। হচ্ছে ফ্লোচার্টে অনেক সময় দুই দিকে দুই ধরনের কাজ চলতে থাকে, অ্যান্ড আলটিমেটলি যখন শেষ হয় তখন দুইটাকে আবার সংযোগ করা লাগে, তখন সংযোগের ক্ষেত্রে এই যে এই গোল চিহ্নটা ব্যবহৃত হয়, ঠিক আছে? আর এই যে প্রবাহ দিক, এগুলো হচ্ছে অ্যারো, ঠিক আছে? অ্যারো, এইদিকে অ্যারো, আপ অ্যারো, ঠিক আছে? আপ অ্যারো নর্মালি হয় না, সবসময় নিচের দিকেই আসে আস্তে আস্তে। আচ্ছা, প্রবাহ দিক বোঝানোর জন্য হচ্ছে তোমাদের এই অ্যারোগুলো ইউজ করা হয়, প্রোগ্রামের পথকে নির্দেশ করে বা পাথকে নির্দেশ করে। একটা প্রোগ্রাম এক জায়গাতে শুরু করে কোন দিকে আস্তে আস্তে যাবে সেটাকে নির্দেশ করে এই অ্যারোগুলো। আচ্ছা, এই যে এই চিহ্নটা হচ্ছে সাবরুটিন। মূল প্রোগ্রামের হচ্ছে কোনো অংশ বা সাবরুটিনকে এই প্রতীকের সাথে হচ্ছে চিহ্নিত করা যায়। সাবরুটিন মানে কি? ওই যে টিকা, বাংলায় বা অনেক কিছু হচ্ছে বইয়ের লাস্টে টিকা থাকে না, যে এটা কিছু হয়তো এক্সপ্লেইন করছে বা কোনো একটা টার্মকে এক্সপ্লেইন করে দিছে, সেই সাবরুটিনটা হচ্ছে প্রোগ্রামের কোনো একটা অংশকে ওরকমকে এক্সপ্লেইন করার জন্য বা ফ্লোচার্টের কোনো একটা অংশকে ওরকম করে এক্সপ্লেইন করার জন্য ব্যবহৃত হয়। এটা নর্মালি তোমরা প্রোগ্রাম করার সময় অতটা দেখতে পাবা না। এটা কিসে আসতে পারে? এটা এমসিকিউতে আসতে পারে, আর এই লাস্টেরটা প্রচুর এমসিকিউতে আসে। এই দেখো এটাও কেউ বর্ণনা বা টিকা বলছে, আমি হয়তো সাবরুটিনের ভুল বলছি কিনা আমি ক্রস চেক করবো ইনশাল্লাহ। আর টিকার ক্ষেত্রে এরকম, এটা প্রচুর এমসিকিউতে আসে। এটা অ্যাকচুয়ালি আজকেও এমসিকিউতে আমি দেখতেছিলাম, ছিল, আমি হয়তো আর ইনক্লুড করি নাই, এটাও প্রচুর এমসিকিউতে আসে। এগুলো তোমার নর্মালি প্র্যাকটিসের সময় ইউজ হয় না। আমরা যখন প্রোগ্রাম সলভ করি, প্রোগ্রাম সলভের জন্য যখন প্রজেক্ট রাখি, অত বেশি আমরা ইউজ করবো না, এইচএসসি লেভেলে ইউজ হয় না। তার মানে অন্য জায়গায় ইউজ হয় না, অবভিয়াসলি হয় না, কেন ইউজটা আছে, তাই না? এই প্রজেক্ট তৈরি করার কোনো দরকার ছিল না, বাট অবভিয়াসলি ইউজ আছে, কিন্তু তোমাদের এমসিকিউতে বেশি আসবে, সো এগুলো একটু দেখে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ছকটা যে দেখলাম না, এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ছকের উপর বেসিস করে আমরা পরে কাজগুলো করবো। ধরো এই যে এইটা যে বানানো হয়েছিল, এটাও কিন্তু ছকের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে, যে এটা হচ্ছে শুরু, শুরুতে কি গোল, এটা কি ইনপুট নেওয়া হচ্ছে, তো এখানে সামান্তরিক, এখানে কি আয়তক্ষেত্র কারণ ক্যালকুলেশন হচ্ছে, এখানে কি আবার সামান্তরিক, আর আট লাস্ট আবার হচ্ছে একটা উপবৃত্ত দিয়ে শেষ, তাই তো? ওকে, এখন আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আরেকটা হচ্ছে ফ্লোচার্টের অ্যালগোরিদম দিয়েছে। এটা কি? এটা হচ্ছে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়।
তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? ধরো 4 5 6, তুমি কম্পিউটারকে ইনপুট দিলা, তুমি ক্যালকুলেটরকে ইনপুট দাও, ক্যালকুলেটর তোমাকে ইজিলি হচ্ছে আউটপুটটা বলে দেয়, তাই না? যে 4 5 6 যোগ করলে কত হয়, 9 আছে 15 হয়। ওকে, আচ্ছা, এখন ক্যালকুলেটরের ভিতরে তো কোনো একটা প্রোগ্রাম করা আছে, রাইট? সেই প্রোগ্রামটাকে ওটা বলতে পারে, এটাই হচ্ছে সেই প্রোগ্রামটা। যে ক্যালকুলেটর কী হয়, ক্যালকুলেটর শুরু হয়, তারপর হচ্ছে ক্যালকুলেটর ABC এর মানটা গ্রহণ করে, মানে তুমি হচ্ছে ইনপুট দাও, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে এটাকে হচ্ছে যোগ করে সাম চলকে রাখে। আচ্ছা, বেসিক্যালি ওটা যোগ করে আলটিমেটলি যোগটা শো করে, অ্যান্ড আলটিমেটলি কাজটা শেষ করে ফেলা। এখন সাম চলকের একটা কথা বলছে, ক্যালকুলেটর যে যোগটা করে, ক্যালকুলেটর যোগ করে কিছু একটা রাখে, মানে চলক হিসেবে কাজ করে। ধরো ক্যালকুলেটর জাস্ট তোমাকে, তুমি ABC ইনপুট দিতে পারে না, মানে ABC তুমি ইনপুট দিলা, ক্যালকুলেটর জাস্ট তোমাকে A+B+C এটা তোমাকে দেখাই দিল, এরকম করে হয় না। A+B+C করে ওটা অন্য একটা কোথাও রাখে, এ ধরো এক্স এ রাখলো, পরে এই এক্সটাকে তোমাকে শো করে। ঠিক আছে, এটা নিয়ে বেশি প্যারা খাওয়া দরকার নেই, আপাতত ফ্লো চার্টে এটুকুই দেখো। এখানে দেখো ফ্লো চার্টের এখানে টিকগুলো দেওয়া হয়নি। এটা কি, এটা প্রথমটা, তাই না? এটা গোল আছে, উপবৃত্তকার, তো এটা প্রথম পার্ট। এখান থেকে কিসে যাবে, এই পরেরটা যাবে। এই পরেরটা কি হচ্ছে, ইনপুট ABC। আমি যে তিনটা আমাকে যোগ করে যাচ্ছি, আমি সেটাকে এখানে ইনপুট দিচ্ছি, অ্যান্ড আলটিমেটলি এখান থেকে কোথায় যাবে, এখান থেকে যাবে হচ্ছে ক্যালকুলেশনের সেই ফেজে, যে এখানে এই যে সাম যে জায়গাটা আছে, বা তিনটার অ্যাকচুয়ালি যোগফলটা নির্ণয় করতেছে। যোগফল সাম মানে হচ্ছে সামেশন, সামেশন মানে সমষ্টি। সো এখানে এই যে সামেশন ধরা হচ্ছে, ওকে, অ্যান্ড আলটিমেটলি এই যে সামটা নির্ণয় করছে এটাকেই আবার প্রি আউটপুট হিসেবে দেখা দিচ্ছে। সো এখান থেকে কি এই যে এই ধাপে, অ্যান্ড আলটিমেটলি সাম দেখানো, কম্পিউটার স্ক্রিনটা দেখানোর পর এই প্রোগ্রামটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, এটা আসলে আরেকটা হচ্ছে প্রজেক্ট, এটাও আসলে আসার মতো, 3 মার্কের কোশ্চেন, প্রশ্ন সহজ করলে আসতেই পারে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্যটা ভালো ইম্পর্টেন্ট। এটা কিসে আসে? এটা অনুধাবনে আসে। অনুধাবনমূলক, আই মিন খ। এখন পার্থক্য অ্যাকচুয়ালি কি কি আছে? পার্থক্য কিছু আছে, তুমি তো অলরেডি বুঝতে পারবা যে ফ্লো চার্ট হচ্ছে তোমার, ফ্লোটা হচ্ছে চিত্র নির্ভর। অ্যালগোরিদম কি চিত্র আছে? অ্যালগোরিদমের চিত্র নাই, ফ্লো চার্টে আছে। ফ্লো চার্ট চিত্র নির্ভর, অ্যালগোরিদম বর্ণনা নির্ভর, বা অ্যালগোরিদম কথা নির্ভর, লেখা নির্ভর। আচ্ছা, প্রথমে তো সংজ্ঞা তো আমরা অলওয়েজ দিই, তাই না? কোনো কিছু পার্থক্য বের করতে পারলে আমরা প্রথমে অলওয়েজ সংজ্ঞাটা দিই, দুইটা আলাদা আলাদা সংজ্ঞা, যে চিত্র বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমস্যা সমাধানের ধাপসমূহকে ফ্লোচার্ট বলে, আর সমস্যা সমাধানের ধাপসমূহ লিখিত উপায়ে অ্যালগোরিদম বলে। যদি লিখিত উপায় হয় তাহলে অ্যালগোরিদম, সমস্যা সমাধানের ধাপসমূহ, আর সমস্যা সমাধানের ধাপসমূহ যদি সাংকেতিক চিহ্ন অথবা চিত্র দিয়ে বোঝানো হয় তাহলে হচ্ছে ফ্লোচার্ট। আচ্ছা, অ্যালগোরিদম দেখতে এখন আসলে এই পার্থক্যগুলো একটু বোরিং বলা, যে অ্যালগোরিদম যেহেতু লেখা আছে দেখতে সময় লাগে বেশি, এটা যেহেতু চিত্র সময় কম লাগে। প্রোগ্রামের ফ্লোচার্ট থেকে প্রোগ্রামের দিক প্রবাহ বোঝা যায়, অ্যালগোরিদম থেকে অনুধাবন করা একদম ইজিলি যায় না, তুমি একটু ভালো মতো পড়লে তারপর বুঝতে পারবা। আচ্ছা, আর অ্যালগোরিদম থেকে ভুল তো একটু কঠিন নির্ণয় করা, আর এখান থেকে সহজ। ঠিক আছে, এগুলো আসলে একটু বোরিং, বাট প্রথম দুটো আসলে ইম্পর্টেন্ট, অ্যান্ড তারপরে তোমার যদি একটু 5টা লেখা লাগে তুমি হচ্ছে 5টা ভেবে লিখতে পারবা। আচ্ছা, ফ্লোচার্টের এখন কিছু ধরন আছে। ফ্লোচার্টের ধরন না বলে আমি তোমাদের হচ্ছে, ধরো তোমাদের যে সমস্যাগুলো তোমরা দেখবা, সমস্যাগুলোরই 3 ধরনের আছে। আরও কিছু ধরন আছে, এগুলো অ্যাকচুয়ালি অফিসিয়ালি ফ্লোচার্টের মাত্র 3টা ধরন না, ফ্লোচার্ট বেসিক্যালি 5 ধরনের। আর লাস্টের 2টা ধরন থেকে তোমাদের কখনোই আসে না, তোমাদের বইও ইনক্লুডেড না, সেগুলো বাদ দিয়েছি আমি। আচ্ছা, ফ্লোচার্টের যে ধরন আছে, বা তোমাদের যে আলটিমেটলি যে সমস্যাগুলো তোমরা হচ্ছে এইচএসসিতে দেখবা, বা এইচএসসি যে প্রিপারেশন নিতে যাবা তখন যে দেখবা, এই কয়েকটা কমন টাইমে ফেলা যায়। সরলানুক্রম, বা এটাকে আমি হচ্ছে লিনিয়ার বলি। লিনিয়ার মানে কি, খুবই সরল। এটা কি, টাইপ 1। ঠিক আছে, সরল কোনগুলো অ্যাকচুয়ালি, এই সমস্যাগুলো কোনগুলো? এই সমস্যাগুলো হচ্ছে এইটা। ধরো এখানে একদম সরল কাজ না, তুমি 3টা নাম্বারকে ইনপুট দিছো, 3টা যোগ করছে, তোমাকে দেখাই দিছে, ইজি। এটা হচ্ছে একটা সরল অনুপাত, বা টাইপ 1 বলা যায়। আর ধরো এর আগে যেটা ছিল, এটাও একটা টাইপ 1, খুবই সহজ, যে ত্রিভুজে তুমি ভূমি আর উচ্চতা বলে দিছো, তোমাকে হচ্ছে এরিয়াটা ক্যালকুলেট করে দিছে। আচ্ছা, এখন আলটিমেটলি এই দুটো তাহলে হচ্ছে সরল। আর কিছু কি সরল আছে? আছে, অনেকই আছে আসলে। তোমাদেরকে আরো পরীক্ষার সময় তো আরো একটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসে, ওটাও দেখাই দেবো ইনশাল্লাহ। এইটা ধরো তোমার টাইপ 2। টাইপ 2 তে অ্যাকচুয়ালি কি হয়, সিদ্ধান্ত বা নির্বাচন। ওই যে এখানে বেসিক্যালি তোমার ওই যে রম্বসটা দেখছিলা না, রম্বসের ইউজ হয়।
রম্বসের ইউজ হয়। এখানে কি হয়, এখানে বেসিক্যালি কন্ডিশনাল বলা যায়, এখানে কোনো একটা শর্তে বেসিসে ওরা কাজ করে, কোনো একটা শর্তের বেসিসে এই টাইপ দুটো কাজগুলো করা হয়। কি শর্তের বেসিসে হয় ইনশাআল্লাহ দেখতে পাবো একটু পরেই। আর এই লাস্টের টাইপটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একটু কঠিন করলেই বা একটু কঠিন না, বেসিক্যালি একটু কঠিন অলওয়েজ করতেই চাই, বোর্ড পরীক্ষা যেহেতু তোমাদের সিলেবাসে যেহেতু আছে, একটু কঠিনভাবে তোমাকে জাজ করতে চাইবে, তাই না? সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মোটামুটি ধরে রাখতে পারো যে প্রত্যেক বোর্ডে এখান থেকে একটা আসেই। এটা হচ্ছে লুপ টাইপ, লুপ প্রোগ্রামিং, এটা কি বলে, লুপ প্রোগ্রামস। আচ্ছা, তাহলে যেহেতু লুপে কি হয়, লুপে হচ্ছে একটা শর্ত এনে বারবার কাজ করতে থাকে। ধরো এখানে একটা কাজ শুরু হলো, এখানে যায়, আবার এখানেই আসে, এরকম করে ঘুরতে থাকে। ওকে, আমরা দেখতে পাবো, সমস্যা নেই। তাহলে চলো এখন আমরা কি করব আজকের প্ল্যানটা হচ্ছে আমি কিছু সমস্যা সংগ্রহ করছি, অনেক কঠিন সমস্যা আপাতত ধরি নেই। তোমার কঠিন সমস্যা বলতে ধরো এই যে লাস্টের দিকে যে প্রথম দিকে আমি তোমাদের কয়েকটা টাইপ দেখাইছিলাম না, কই গেল, এই যে সি প্রোগ্রামের একটা উদাহরণ দেখাইছিলাম। ধরো এই যে গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, তারপরে যে মৌলিক সংখ্যা নির্ণয়, এগুলো একটু কঠিন। বলতে এগুলো ভালোই কঠিন, এগুলা অত বেশি আসেও না। এর জন্য এগুলো আজকে আমি স্কিপ করছি, বা তোমাদের যাদের আজকে ক্লাস করার পর ইচ্ছা হবে তারা একটু বই ঘেটে টেটে, বইয়ের সব বইতেই আছে বেসিক্যালি, সলিউশন করে দেখার চেষ্টা করতে পারো। এগুলো পরীক্ষায় আমিও আসতে দেখিনি এইচএসসিতে, এই জন্য আমি স্কিপ করছি। বাট ধরো এই যে ধারা, এই ধারা হচ্ছে তোমার একটা লুপ প্রোগ্রামিংয়ের, ঠিক আছে, এটা লুপ প্রোগ্রামিং একটা উদাহরণ। সো এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে লুপ প্রোগ্রামিং একটা উদাহরণ। সো এগুলো বেশি ইম্পর্টেন্ট, এন্ড এগুলো অনেক আসে, একটু কঠিন করতে চাইলে বেসিক্যালি এগুলোই আসে। আচ্ছা, এখন আসো আমরা আস্তে আস্তে শুরু করি, সরল সমস্যা বলি। বাকি টাইপ 1 তোমাদের বলছে কি, একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট লেখো। ওকে, এখন একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই ফ্লো চার্টটা বা অ্যালগরিদম লেখার জন্য তোমাদের একটা জিনিস জানা থাকা লাগবে অবশ্যই, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমরা যদি জানো, আমি আশা করতেছি, না জানার সমস্যা, এখন জেনে যাবা। পাই আর স্কয়ার, পায়ের ভ্যালু কি, পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, তারপর চলতেই থাকে বেসিক্যালি। এখন এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন তুমি এই কাজগুলো কি কম্পিউটার দিয়ে করাবা না আস্তে আস্তে, এই কাজটা তোমাকে এখন লিখতে হবে, তুমি কীভাবে করাবা। চলো যদি লিখতে চাই, চলো আগে ফ্লো চার্টটা কি। আমার জন্য এটা অলওয়েজ খুবই ইজিয়ার লাগছে, যে আমি আগে অলওয়েজ ফ্লো চার্টটা করতাম, যদি অ্যালগরিদম করা লাগে তারপর করতাম। চলো এখানে যদি শুরু করতে যাই, প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট, তাই না? স্টার্ট হলে এই যে প্রথমে হচ্ছে সে গোল অর্ধবৃত্তাকার, রাইট? ওকে, এখন সে ইনপুটের কাজটা, তাই না, যে আমি কিছু একটা ইনপুট নেব। কি ইনপুট নিব, এখানে কি বৃত্তের কি ত্রিভুজের মতো ভূমি উচ্চতা আছে? ভূমি উচ্চতা কিন্তু নাই। বৃত্তের কি আছে, বৃত্তের হচ্ছে এই আরটা আছে। এই আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ধরো বৃত্ত কি একটা, কি এই যে কেন্দ্র ধরে এই আশেপাশে ঘুরতে থাকে, তাই না? এই ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু দূরত্বটাকেই হচ্ছে আর বলা হয়ে থাকে। এটা কি আর। সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই আরটা আমাদের জানা থাকা লাগে। ওকে, এখন তুমি কম্পিউটারকে যখন এই আরটা জানাবা, কম্পিউটার তোমাকে ওই অনুযায়ী ক্যালকুলেট করে দেবে। সো তুমি এখানে কম্পিউটারকে কি ইনপুট দিবা, তুমি কম্পিউটারকে ইনপুট দিবা আর, ঠিক আছে, আর কি, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন তোমাকে ক্যালকুলেশন করে দেবে, তাই না? সো এখন ক্যালকুলেশনটা কীভাবে হবে, ক্যালকুলেশনটা তুমি লিখবে এইভাবে, যে এরিয়া ইজ ইকুয়াল টু কি, পাই আর স্কোয়ার, তাই না? এভাবে তো লিখবা নাকি, এটাই তো আমি দিছি, যেখানে তোমরা তো অলরেডি দেখতেছিলে যে সূত্রটা জাস্ট বসে যায়, তাই না? এখন একটা কথা আছে, কম্পিউটার যখন দেবা, তোমরা অনেকে হয়তো বা অলরেডি কম্পিউটার অনেক সময় করা দেখছো, কম্পিউটারের গুণ চিহ্নটা এরকম কিন্তু নাই, তাই না? সো এখানে যেটা করতে হবে, এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি পাই দিবা, তারপরে যে স্টার দিবা, ধর একটু বড় করে লিখে দিই, পাই দিবা, স্টার দিবা, ফোনে যেমন সেই স্টার দিই না, স্টার 567# ওরকম, পাই দিবা, স্টার দিবা, তারপর হচ্ছে আর, আরেকটা স্টার ইন্টু আর। ওকে, এই স্টার দেওয়ার উদ্দেশ্য কি, স্টার হচ্ছে বেসিক্যালি গুণ চিহ্ন হিসেবে এখানে ইউজ হয়। ওকে, আর এখানে স্কোয়ারটাও দেওয়া যায় না, পায়ের উপর দিয়ে আমরা নর্মালি হচ্ছে স্কোয়ার দেই বা আর কিউব দেই অনেক সময়। তো তোমার পরিচয় না থাকলেও সমস্যা নাই, পরিচয় থাকার কথা। সো এই স্কোয়ার বা কিউব এখানে দেওয়া যায় না। সো আর কিউব যদি কখনো দেওয়া হয়, আর কিউবকে এভাবে লিখবে, প্রোগ্রামিংয়ে যদি কখনো আর কিউব দেওয়া হয়, তিনটা আর গুণ আকারে লিখবে অ্যান্ড স্টার দিয়ে লিখবে। আরেকটা নিয়ম আছে, ওইটা ইনশাল্লাহ পরে দেখানো যাবে, প্যারা নেই। তো এখান থেকে এইটা কি, এটা হচ্ছে তোমাদের সেই আয়তক্ষেত্র না,
কারণ এটা হচ্ছে তোমার ওই যে ক্যালকুলেশন পার্টটা। আচ্ছা, এখন এই যে তোমার এরিয়া তো ক্যালকুলেট করে ফেলছে, এরিয়ার ভিতরেই রাখছে, তাহলে এখন কি ওই এরিয়াটা দেখাবে না? তার মানে কি আউটপুট বা প্রিন্ট এরিয়া এখানে কি সেই সামান্তরিক। আমার খুবই বাজে হয়ে গেল। অ্যান্ড আলটিমেটলি এন্ড, এন্ড হিসেবে কি সে গোল। এটা হচ্ছে তোমার ফ্লো চার্ট কিন্তু শেষ, একদম পুরোপুরি শেষ। তোমার প্রত্যেকটা স্টার্ট দিচ্ছে যে প্রথমে স্টার্ট করবে, তারপর হচ্ছে ইনপুট নিবে, তারপর হচ্ছে ক্যালকুলেশন করবে, তারপর হচ্ছে আউটপুট দেখাবে, তারপর হচ্ছে প্রি এন্ড করে দেবে প্রোগ্রামটা। ওকে, এখন তাহলে চলো আমরা যদি অ্যালগোরিদমটা লিখতে চাই, অ্যালগোরিদমে তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ আকারে লিখতে হবে। ধরো এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1 এ কি হবে? স্টেপ 1 এ স্টার্ট হবে। ওকে, তারপর স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে হবে যেটা, সেটা হচ্ছে ইনপুট নিতে হবে, তাই না? ইনপুট কি নিছি? আমি আর নিছি, ঠিকভাবে লিখবো, সমস্যা নেই কোনো। ইনপুট আর। তো স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3 তে ক্যালকুলেট করবে, তাই না? যে আচ্ছা, এখানে একটু ক্যালকুলেট লেখাটা বেটার। ধরো ক্যালকুলেট এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তোমার এখানে ওভাবে লেখা লাগবে না। আচ্ছা, আমি এখানে কি করছি? এখানে পাই আর স্কোয়ার তোমাদের ওইভাবে দেখায়, আমি ওইভাবে লিখে দিছি, খুবই বাজে। আচ্ছা, লাস্টটা তো যাবে না। আচ্ছা, ক্যালকুলেট এরিয়া, এখানে তুমি নরমালি পাই আর স্কোয়ার লিখলে সমস্যা নেই, তুমি অ্যালগরিদমে লিখতে পারো, কিন্তু ফ্লো চার্টে অবভিয়াসলি ওইভাবে লিখবা। আচ্ছা, স্টেপ 4, স্টেপ 4 এ কি হচ্ছে? আউটপুট বা প্রিন্ট, তাই তো? আউটপুট বা প্রিন্ট দুইটা নাম, দুইটা টার্মই বেসিক্যালি এক, তুমি আউটপুটও লিখতে পারো, প্রিন্টও লিখতে পারো, সমস্যা নেই। আউটপুট কি? এই এরিয়াটা দেখাবে যেটা তোমার ক্যালকুলেট করছে। এন্ড আলটিমেটলি স্টেপ 5টা কি? স্টেপ 5টা হচ্ছে এন্ড, তাই তো? শেষ, প্রোগ্রামের কাজটা অলরেডি শেষ। এটাই হচ্ছে তোমার অ্যালগরিদম। তুমি যদি বলতে চাও এই যে তোমার যে সরল যে লিনিয়ার যে সমস্যাটা আছে, এটার অ্যালগরিদম হচ্ছে এটা, আর ফ্লো চার্ট কি এটা। ওকে, এখানে একটা আইডিয়া পাইছো কিভাবে সলভ করতে হবে, যেহেতু ধরে ধরে করাই দিলাম। তো এরপরে আরেকটা আছে যে সেন্টিগ্রেড তাপমাত্রা কিভাবে ফারেনহাইট থেকে তাপমাত্রায় রূপান্তরের করা যায়। ওকে, এটার অ্যালগরিদম আর ফ্লো চার্ট নির্ণয় করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমি খালি ফ্লো চার্টটা করে দিব, তোমরা অ্যালগরিদমটা ট্রাই করবা। ওকে, যেহেতু বুঝলাই যে এখানে আমি যে ফ্লো চার্টে যা করছি, আমি অ্যালগরিদমে ঠিক ওগুলোই যে স্টেপ আকারে লিখছি, রাইট? তাই না? আচ্ছা, আরেকটা হিসাব যে আমি কিন্তু এখানে বাংলায় লিখিনি। বাংলায় লিখে তুমি এখানে লিখতে কি জানো? শুরু করো। কি লিখতা? শুরু করো। এটা কি লিখতা? যে হচ্ছে আর এর মান বা ব্যাসার্ধের মান গ্রহণ করো। তারপর এখানে হচ্ছে এরিয়া সমান পাই আর স্কয়ার সূত্র ব্যবহার করে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। আমি তো অলরেডি একটা বাংলার উদাহরণ দেখাইছিলাম না? ধরো এই যেটা বাংলার উদাহরণ ছিল, বাংলার উদাহরণ। ওকে, বাংলা ঠিক এভাবেই লিখবা যদি বাংলা কেউ লেখো। আমি ইংরেজিতে কন্টিনিউ করবো, যে আমি ইংরেজিতে লিখতেছি, যাদের কারো যদি এটা ইজি লাগে এটা করতে পারো, বাংলা লিখলে ওইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমি কি করবো? এটা আমি অনলি ফ্লো চার্টটা করবো। ফ্লো চার্টটা করতে গেলে, আচ্ছা তাহলে এখন ওইটা যেরকম আমাদের এ সমান পাই আর স্কয়ার সূত্রে জানা লাগছিল, এখানে কিছু জানা লাগবে না? এখানেও জানা লাগবে। এখানে কি জানা লাগবে? এখানে জানা লাগবে যে এই যে সেন্টিগ্রেড তাপমাত্রা, ধরো আমরা যে হচ্ছে তাপমাত্রা নির্ণয় করি, বাংলাদেশে নির্ণয় করা হয় ডিগ্রি সেলসিয়াসে। ধরো আজকে ছিল হয়তো বা 30 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে হয়তো বা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। ইউএসএ তে বা অন্য অনেক দেশে ইউজ করা হয় ফারেনহাইট স্কেল। ওকে, ওরা হচ্ছে 84 ডিগ্রি ফারেনহাইট, 96 ডিগ্রি ফারেনহাইট এরকম ইউজ করে। তো এই এক স্কেল থেকে আরেক স্কেল তুমি কিভাবে যাবা, বা তুমি একটা মানকে ফারেনহাইটে কিভাবে প্রকাশ করবা? 36 ডিগ্রি সেলসিয়াসকেও কিন্তু ফারেনহাইটে প্রকাশ করা যায়। এটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে C/5 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস/5 ইজ ইকুয়াল টু ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32/9। ওকে, এই যে সম্পর্কটা আছে এখানে তুমি বের করতে পারবা। তুমি এখানে সি এর জায়গায় হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বসাও, তোমার এখানে ফারেনহাইটের মান তুমি পেয়ে যাবা। ওকে, এখন তুমি হচ্ছে এটা তো তুমি হচ্ছে একটা প্রোগ্রাম বানাবা, যে প্রোগ্রামে তুমি যদি ডিগ্রি সেলসিয়াসটা ইনপুট দাও, তোমাকে একদম ফারেনহাইটে বলে দিবে, রাইট? হচ্ছে গুগলে এরকম অনেক সময় হচ্ছে এরকম থাকে না, যে ধরো হচ্ছে টাকার যে কনভার্সন থাকে, এরকম হচ্ছে তাপমাত্রার কনভার্সন থাকে। ওকে, সো ওরকম একটা প্রোগ্রাম তুমি বানাতে, তুমি কিভাবে বানাবা? তোমার হচ্ছে তুমি হচ্ছে আলটিমেটলি কিভাবে বের করতে চাও? তুমি হচ্ছে ফারেনহাইটে বের করতে চাও। তো তুমি এটা এই যে সমীকরণটা যে আছে, এটা তুমি সমাধান করবা। সমাধান করে তুমি কি করবা? ধরো বা তুমি এইটাকে তাহলে একা বানাবা না, তুমি হচ্ছে কাকে নির্ণয় করবা? ফারেনহাইট তাপমাত্রায় তুমি মানটা আলটিমেটলি চাও। তো
সো তুমি এটাকে একা বানাবা, তুমি এই যে এই 9 গুলোতে এই পাশে গুণ করবা, তাহলে কি 9 ডিগ্রি সেলসিয়াস বাই 5 আর গুণ বেসিক্যালি, আর এদিকে কি থেকে যায় ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32। আচ্ছা এখানে 9 ডিগ্রি সেলসিয়াস বাই 5, আচ্ছা এটা কাজ করতে পারতাম, চলো এখন করি। এই যে এই 5 আছে, আচ্ছা এই যে 9 ডিগ্রি সেলসিয়াস না, এটাকে একা বানাবো, এই 5 দিয়ে এইদিকে গুণ করে দেবো এবার, তাহলে কি আসে 5 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 332 ইন্টু 5, তাই তো 32 গুণ 5। এখন আলটিমেটলি এখানে যে কি হবে, এখানে যে এখন তোমাকে এই যে একে একা বানাইতে হবে না, সো তোমাকে আলটিমেটলি ওই উদ্দেশ্য রেখে কিন্তু তোমাদের কাজগুলো করতে হচ্ছে। সো তুমি এই যে এইটাকে এই পাশে নিয়ে চলে আসবা, যে 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস 180 হয়, 32 ইন্টু 5 করলে 180 হয়, এখানে কি থাকে 5 ডিগ্রি ফারেনহাইট, তাই তো এই সমানটা তুমি এই পাশে লিখলা যে ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা না চলো দেখি একদম ইজিলি দেখাই, যে 9 ডিগ্রি সেলসিয়াস প্লাস 5 ইজ ইকুয়াল টু ডিগ্রি এফ, ঠিক আছে। এইটার জন্য তোমাদের কি জানা দরকার, এই সূত্র জানা দরকার। ওকে, এই সূত্র যদি জানো তুমি ওখান থেকে কিন্তু ওটা নিয়ে আসতে পারতেছো। আবার অনেকে এই কাজটা করতে পারো, যে ধরো ওইটা যদি আমি আবার পরিষ্কার করে লিখে দিই যে ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু কি লিখছি আমি 9 ইন্টু ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু না, এইটা বেসিক্যালি 9 ইন্টু ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে তোমার 180 বাই কত, বাই হচ্ছে 5। এটা তোমার একটা সূত্র হিসেবে তোমার মুখস্থ কেউ যদি রাখতে চাও রাখতে পারো, বাট সেক্ষেত্রে একটা সমস্যা হবে কি, তোমাকে কিন্তু অলওয়েজ খালি হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে বলবে না, তোমাকে অনেক সময় ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডও যেতে বলবে। তো তখন কিন্তু তোমাকে এই শর্তটা থেকেই তখন হচ্ছে এক পাশে খালি ডিগ্রি সেলসিয়াসকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমার মতে এইটা মুখস্থ করাটা বেটার। আচ্ছা এখন আমাদের কি করবো, আমরা একটা ফ্লোচার্ট আঁকবো না, চলো এটা আঁকি, এটা আরেকটা পেজে আঁকি। তো শুরু করবো কি স্টার্ট দিয়ে, তাই না, স্টার্টের এরকম গোল, রাইট, একটা চারটা গোল। ওকে, এখন আমরা কি নিব, এখন আমরা ইনপুট নিব, ইনপুট কি নিব, ইনপুট নিব এই যে যে ডিগ্রি সেন্টিগ্রেডের মাত্রাটাকে আমরা হচ্ছে ফারেনহাইটে প্রকাশ করতে চাই সেটাকে। তো এখানে কি নিব, ডিগ্রি সেলসিয়াসটাকে ইনপুট নিব। আচ্ছা এখন কি সে ক্যালকুলেশনটা করতে হবে না, ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশন শুধু তুমি কি লিখবা ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু এই সূত্রটা বেসিক্যালি লিখে দিবা। চলো লিখি যে 9 ইন্টু ডিগ্রি সেলসিয়াস প্লাস 180 বাই 5, এটা কি, এটা একটা ক্যালকুলেশন পার্ট, সো এটা আয়তক্ষেত্রের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা এখন আলটিমেটলি এখন কি আউটপুট, আউটপুট শো করতে হবে। আউটপুটটা তোমার কি এই যে এটা না, সো এখানে কি ডিগ্রি ফারেনহাইটে তুমি আউটপুট নিবা অ্যান্ড আলটিমেটলি তুমি এখান থেকে এন্ড করে দিবা এই প্রোগ্রামটাকে, ঠিক আছে। এরকম একটা এই এই যে সেম এইটার ফ্লোচার্টটা কি এখানে গেল না, ফ্লোচার্টটা গেল। আমি লাস্ট ক্লাসে কিছু আসলে বাড়ির কাজ যারা ক্লাস টাস দেখছো করতে বলছিলাম, হয়তো বা কেউ দেখো নাই বা দেখলেও করো নাই, সাজেশন থাকবে অ্যাকচুয়ালি করো, বেশ ভালো লাগবে আমারও। সো এটা অ্যালগোরিদমটা তোমাদের হচ্ছে করার থাকবে, অ্যালগোরিদমটা কিছুই না, জাস্ট স্টেপ আকারে লিখে দিবা, যেটা করছি অলরেডি এটা কি স্টেপ আকারে থাকবে, যে এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, ঠিক আছে। আচ্ছা এখন যাই, এখন আসতেছে তোমার হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। ওকে, এটা কি টাইপের, এটা হচ্ছে টাইপ 2। এখানে কি হয়, এখানে কন্ডিশনাল ভাবে কাজ করতে হয়। ওকে, এইটারও চলো আগে ফ্লোচার্টে। ওকে, এখানে তোমার কি কি বলছে, যে দুইটা সংখ্যা আছে তোমার কাছে, দুইটা সংখ্যার ভিতর বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। ওকে, তুমি কি করতেছো, তুমি হচ্ছে কম্পিউটারে দুইটা সংখ্যাকে ইনপুট দিতেছো, তাই তো। চলো লাইন বাই লাইন যাই, চলো এখানে যদি স্টার্ট করতে চাই যে স্টার্ট। আচ্ছা স্টার্ট করে এখন কি করবা, তুমি কম্পিউটারকে দুইটা সংখ্যা ইনপুট দিবা, তাই তো। ওকে চলো যাই, যে ইনপুট এ ছোট হাতের এ কমা ছোট হাতের বি, এটাকে তুমি ইনপুট দিয়ে দিলা। ওকে গেল, এখন কি করতে হবে, এখন তো কম্পিউটারটা বিবেচনা করবে যে এই ভিতর কোনটা বড়, তাই না। এখন নর্মালি নির্ণয় করবে কি, যে এ এটা কিনা, এ বি এর থেকে বড় কিনা, এটা তো নির্ণয় করবে। এই যে এই চিহ্নটা মানে তো বেসিক্যালি এ এই পাশেরটা এটার থেকে বড়। আচ্ছা এ বি এর থেকে বড় কিনা এটাই তো নির্ণয় করতে হবে, তাই না। আচ্ছা এইটা যে নির্ণয় করবে,
এখানে অনেকে বলতে পারো যে বেসিক্যালি ক্যালকুলেট করতেছে, এ বি এর থেকে বড় কিনা এটা তো কম্পিউটার ক্যালকুলেট করতেছে, তাহলে এখানে কি হচ্ছে এইটা আসবে? আমার একটা প্রশ্ন থাকতো অনেক সময়, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা আসবে না। কোনটা আসবে? সেই যে রম্বসটা ছিল না ডায়মন্ডের আকৃতির, ওইটা আসবে। কারণ কি এখান থেকে ইয়েস অথবা নো আনসার আসতে পারে। এই যে এ এ কি বি এর থেকে বড় কিনা এটা কি এইটা যে লেখে কাইন্ডটা প্রশ্ন করতেছে, ঠিক আছে? এটা কি করতেছে? এই যে এই চিহ্নটা দিয়ে কাইন্ডটা প্রশ্ন করা বোঝাচ্ছে, ঠিক আছে? কি বোঝাচ্ছে? প্রশ্ন করা বোঝাচ্ছে। সো এই যে এ বি এর থেকে বড় কিনা এটা দুইটা আনসার হতে পারে না? একটা কি হতে পারে যে হ্যাঁ এটা এটা থেকে বড়, আর এটা কি হতে পারে যে নো এটা থেকে বড় না। দুইটা ক্ষেত্রে কম্পিউটার দুই ধরনের কাজ করবে। ধরো যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে এই যে বলছে যে দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় এটা কি নির্ণয় করা হয়ে গেছে না অলরেডি? যে দুইটা সংখ্যার ভিতরে এ বড়, তাহলে কি কি প্রিন্ট করবে? প্রিন্ট এ। তুমি একটা কম্পিউটার প্রোগ্রাম বানাইলা যেখানে তোমার দুইটা নাম্বার ইনপুট দিলে তোমাকে কোনটা বড় সেটা দেখাবে। সো আলটিমেটলি যখন ক্যালকুলেট করে দেখবে যে হ্যাঁ এ হচ্ছে বি এর থেকে বড়, তাহলে তো তুমি ওখানে দেখাই দিবে যে প্রিন্ট এ। এ দেখানো মানে কি? এ হচ্ছে বি এর থেকে বড়। ওকে, ও দেখাই দিছে যে এ হচ্ছে কি, এ হচ্ছে লার্জার সংখ্যা বা বড় সংখ্যা। আচ্ছা, এখন এই যে নো আছে, নোতে অ্যাকচুয়ালি কি বোঝা যাবে? নোতে বোঝাচ্ছে যে বি এর বি এর থেকে বড় না। এখানে তোমার কাছে নাম্বার আছে দুইটাই, ধরো নাম্বার আছে 7 আর 17। যদি 7 যদি হচ্ছে 17 থেকে বড় না হয়, তাহলে 17 বড়, অন্যটাই বড়, তাই তো? তাহলে এখানে কি, যদি এটা যদি এটা থেকে বড় না হয়, যদি আনসার যদি নো আসে, তাহলে কি প্রিন্ট বি। ঠিক আছে? একটা হলে যেটা আনসার করছি সেটা যদি হয় তাহলে এটা, আর এটা যদি না হয় তাহলে এইটা, তাই তো? এরকম তো হবে। আচ্ছা, এখন এই যে তোমাকে একটু আগে বলছিলাম, ধরো এই চারটায় ব্যাগ যাই, এই যে সংযোগ, সংযোগে কি বলছিলাম যে প্রোগ্রাম যদি দুইটা অংশে ভাগ থাকে বা এক পৃষ্ঠায় ধরে না, তখন অন্য পৃষ্ঠায় যখন যাইতে হয় তখন দুইটার ভিতর সংযোগ করার জন্য এটা বোঝানো হয়। ওকে, দুইটা পার্টের ভিতর কি সংযোগ বোঝায়, দুইটা প্রোগ্রাম দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, ওইটার ভিতর সংযোগ করতে হবে। এখন এটার জন্য কি, এই যে এই একদম প্রপার গোলটা ইউজ করা হয়, ছোট করে প্রপার গোল। ঠিক আছে? আচ্ছা, এখন চলো দেখি আমাদের প্রোগ্রামটা কি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না? একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। এখন প্রোগ্রামটাকে তো আলটিমেটলি এন্ড করতে হবে, তাই তো? এন্ড করার উপায়টা কি? তুমি এদিকে সংযোগ করবা, একটা এরকম একটা গোল আঁকবা, আবার এখানে যাবা, এখান থেকে এদিক থেকে তো এদিকে আসবে, তাই না? তুমি দুইটার ভিতরে সংযোগ করে ফেলছো। ওকে, এখন আলটিমেটলি লাস্টের ধাপটা কি হবে? লাস্টের ধাপটা হবে না এন্ড, এন্ড, এন্ড হয়ে গেছে। সো তোমার আলটিমেটলি পুরা ফ্লোচার্টটা লেখা হয়ে গেছে। ওকে, চলো এই ইসের ভিতরে ফ্লোচার্টটা আগে লিখলাম, তাই তো? এখন চলো অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদমটা আমরা লিখবো কি দেখে দেখে? ফ্লোচার্ট দেখে দেখেই লিখবো, কোনো সমস্যা নেই। একটু বারবার ওই পৃষ্ঠে যাইতে হবে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান তো আমরা অলরেডি জানি, স্টেপ ওয়ান হচ্ছে স্টার্ট। স্টেপ টু কি? স্টেপ টু হচ্ছে, স্টেপ টুতে কি করছি? ইনপুট নিছি, তাই না? চলো ইনপুট নিই, যে ইনপুট এ বি। ঠিক আছে, এখন স্টেপ থ্রিতে কি করছি? স্টেপ থ্রিতে কি করছি? স্টেপ থ্রিতে জিজ্ঞেস করছি যে এ বি এর থেকে বড় কিনা, তাই তো? এই চিহ্নটা আমি জিজ্ঞেস করছি। এখন আমি কি করবো? ইজ এ গ্রেটার দেন বি, ইফ ইয়েস, আর হচ্ছে ইফ নো। যদি ইয়েস হয় একটা কাজ করবে, নো হলে একটা কাজ করবে, রাইট? এখন ইয়েস হলে কি কাজ করবে? যে প্রিন্ট এ, তাই তো? আর হচ্ছে নো হলে কি কাজ করবে? প্রিন্ট বি। এখন এখানে কি আমি লিখে দিতে পারি যে প্রিন্ট এ? লিখে দিতে পারি? অ্যাকচুয়ালি পারি না। কেন পারি না? কেন পারি না? ওই যে বলছিল না যে প্রোগ্রামকে নির্দিষ্ট সংখ্যক ধাপে ভাগ করতে হবে, ওই হিসাবে এখন তুমি আরো দুটা ধাপ লিখবা, যে স্টেপ 4 অ্যান্ড স্টেপ 5। তুমি এখানে দিবা, যদি ইফ ইয়েস তুমি দেখবা যে প্রিন্ট, এই স্টেপ 4 এ দিলা তোমার ধরো প্রিন্ট এ, আর স্টেপ 5 এ দিলা প্রিন্ট বি। ঠিক আছে? যদি ইয়েস হয়, যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে স্টেপ 4 এ যাবে। তাহলে তুমি কি লিখে দেবা? গো টু স্টেপ 4। আর যদি ইফ নো হয়, মানে এ যদি বি এর থেকে বড় না হয়, তখন কি হবে?
গো টু স্টেপ 5। যদি নো হয় তাহলে কিন্তু স্টেপ 4 যাচ্ছেই না, তখন কিন্তু স্টেপ 4টা বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, একদম স্টেপ 5 চলে যাচ্ছে। ওকে, দেখানো হয়ে গেছে। আলটিমেটলি লাস্টে কি, লাস্টে হচ্ছে 8 না? সো চলো এখানে লিখে দিই যে স্টেপ 6টা কি, এন্ড। ঠিক আছে, ওকে। এখানে কি তুমি একটা শর্তমূলক, মানে এই যে কন্ডিশনাল যে টাইপ 2 তে ছিল, টাইপ 2 এর একটা ম্যাথের হচ্ছে তুমি দেখলা না যে কিভাবে দুইটা নাম্বার দেওয়া থাকতে পারে, দুইটা নাম্বার ভিতরে তুমি তুলনা করে কোনটা বড় বের করতে পারতেছো, অ্যান্ড সেটার ফ্লোচার্টটা লিখলা। ওকে, অ্যান্ড আলটিমেটলি এখানে কি করলা, এই সেম ফ্লোচার্টটাকে তুমি হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যালগরিদমে লিখে দিলা। ঠিক আছে, ওকে। এখন চলো এই আরেকটা নাম্বার আছে যে 3টা সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, এইটা আমি তুলে রাখছি, গেছি বাংলায় লিখছি। ধরো নর্মালি কি হয়, ধরো ফ্লোচার্ট দিয়ে ব্যাখ্যা করি। 3টা সংখ্যার ভিতরে তুমি যদি বড় নির্ণয় করতে যাও, তোমাকে প্রথমেই হচ্ছে প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে, তাই না? প্রথমে কি প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে, তারপর তুমি ওই যে 3টা নাম্বারকে ইনপুট নিবা। ঠিক আছে, এখন ধরো 3টা নাম্বার তোমার কাছে আছে যে 7, 8, 9। ওকে, আমরা তো এটা ধরে কাজ করবো না, আমরা একটা কমন নাম্বার ধরে একটা ফ্লোচার্টটাকে সাজাবো, যে কমন মানে হচ্ছে চলক ধরে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো নর্মালি এখানে কি নির্ণয় করছিলাম। প্রথমে এটা কি ছিল যে এ গ্রেটার দ্যান বি কিনা, এখানেও দেখো সেটাই কাজ করছে যে এ গ্রেটার দ্যান বি কিনা। ওকে, যদি ইয়েস হয় তারপর আমরা দেখতে গেছি যে সি এর থেকেও বড় কিনা, কারণ যখন দুইটা নাম্বার ছিল ধরো 7 আর 8, বা ধরো 4 আর 3, ঠিক আছে, 4 যদি 3 এর থেকে বড় হয় তাইলেই তো হয়ে গেছে, 4ই বড় সংখ্যা, দুইটার ভিতরেই তো তুলনা, তাই না? কিন্তু যখন 3টার ভিতরে তুলনা, তখন তো এইটার থেকে এটা বড় হলে তো আমি আসলে বলতে পারতেছি না যে এটা বড়, পারতেছি? আমি এটা খুবই বাজে এক্সাম্পল নিয়েছি, আমি 7 আর 8 তুলনা দেখাচ্ছি। আচ্ছা, ধরো এইটা যদি খালি এটা থেকে বড় হয় তাহলে তো আমি বলতে পারতেছি না যে 8 হচ্ছে সবচেয়ে বড়, আমার তো ওই 3 নাম্বারটার সাথেও তুলনা করা লাগবে, রাইট? সো এখানে কি করব, তারপরটা হচ্ছে যে এই প্রথমটা যদি ইয়েস হয় তারপরে আরেকটার সাথে তুলনা করব, সেটাও যদি ইয়েস হয় তাহলেই হচ্ছে একমাত্র এটা প্রিন্ট করব, ওইটাই হচ্ছে তখন সবচেয়ে বড় সংখ্যা। ওকে, আর যদি না হয় তখন ওই যে 3 নাম্বারটাকে প্রিন্ট করে দিব। কারণ কি, ধরো আমি তোমাদের বুঝাই। ধরো তুমি দুইটা নাম্বার নিলা 10, 9, 11। 10 9 থেকে বড় হইল। ওকে, এখন তুমি লাস্টে যা দেখলা যে 10 11 থেকে বড় না, 11 থেকে কি বড় না, তাই তুমি কি বুঝতে পারছো না যে 11 সবচেয়ে বড়? তুমি 3টা সংখ্যা তুলনা করতেছো, প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার থেকে বড়, আবার প্রথম সংখ্যা তৃতীয়টার থেকে ছোট। এরকম হলে যে তোমার লজিক্যাল ভাবে তোমার বুঝতে হবে যে 3 নাম্বারটাই সবচেয়ে বড়। তোমার এরকম কয়েকটা উদাহরণ ধরে চেক করতে দেখতে পারো, মজা লাগবে, আমার মজা লাগতো। তো ওই হিসাবে তুমি এরকম বুঝতে পারবা যে যদি 3 নাম্বারটা থেকে যদি ছোট না হয়, এই যে না হয়, না হলে কি 3 নাম্বারটা সবচেয়ে বড়। ওকে, আবার এটা যদি না হয়, প্রথমটা যদি না হয়ে আসতো, প্রথমটাই না হয়ে আসলে কিন্তু তোমার বি ইজ গ্রেটার দেন সি হয়ে যেত। তখন আমি চেক করবো যে ধরো এইটা একটা উদাহরণ গেল, তো এবার দেখি তো, ধরো তোমার 7, 10, 9, যে এইটাটার থেকে বড় না। ঠিক আছে, 7 10 থেকে বড় না, কিন্তু তখন আমি যে দেখবো যে 10 7 9 থেকে বড় কিনা। ঠিক আছে, তখন যদি দেখি 10 9 থেকে বড়, তাহলে 10ই হচ্ছে সবচেয়ে বড়, রাইট? কারণ কি, তখন কি আমার আবার 10 আবার 7 থেকে বড় কিনা এটা কি আমার চেক করা লাগবে? এটা কি দরকার আছে? কারণ আমি তো অলরেডি পেয়ে গেছি 7 10 থেকে বড় না, ওখান থেকে বুঝে গেছি যে 10 হচ্ছে 7 থেকে বড়। ঠিক আছে, একটু যৌক্তিক খেলা, যুক্তিবিদ্যা থাকে, একটু যৌক্তিকে যাইতে হবে। তো ওভাবে ইজিলি বুঝতে পারবা যে একটু যুক্তিবিদ্যার খেলা আছে। তো তুমি দেখো এই প্রত্যেকটা তুমি একটা পাইছো প্রিন্ট বি, আরেকটা পাইছো প্রিন্ট সি, আরেকটা পাইছো প্রিন্ট এ, প্রত্যেকটা যুক্তি থেকে আস্তে আস্তে করে আসছে, একটা প্রত্যেকটা থেকে ইয়েস নো গেছে। ওকে, অ্যান্ড আলটিমেটলি তুমি এখন কি প্রোগ্রামটা এন্ড করতে হবে না? প্রোগ্রামটা এন্ড করতে হলে তোমার হচ্ছে একটা ওই যে সে সংযোগ চিহ্ন ব্যবহার করে তোমার হচ্ছে লাস্টে যে এন্ড করে দিতে হবে। ওকে, আচ্ছা, এই টাইপের এই 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার পরে একটা আমি দিছি যে 3টি সংখ্যার ভিতরে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এটাও একদমই সিমিলার। ঠিক আছে, এটাও একদমই সিমিলার, তোমরা একদম সিমিলার নিয়মে করবা। এখানে যেসব জায়গায় তুমি হচ্ছে গ্রেটার দ্যান ইউজ করছো, তুমি ওই সেম জায়গাগুলোয় তুমি হচ্ছে স্মলার দ্যান ইউজ করবা। ওকে, আচ্ছা, এটা করে দিব। আচ্ছা চলো, জাস্ট আমি তোমাদের আনসারটা করে দিচ্ছি। প্রথমে কি করবা, তুমি ফ্লোচার্টটা আমি লিখে দিচ্ছি যে স্টার্ট। তুমি স্টার্ট করলা, তুমি এখন কি করবা, তুমি এখন 3টা সংখ্যা ইনপুট নিবা, যে ইনপুট এ বি সি, ইনপুট হলে তোমার হচ্ছে সামান্তরিক। আচ্ছা, এখন গেল, এখন ইনপুট এ বি সি এর পর তোমার অ্যাকচুয়ালি কি আসে, তোমার ইনপুট এ বি সি এর পর তোমার আসে যে তোমার হচ্ছে দেখতে হবে যে এ গ্রেটার দ্যান বি কিনা, তাই তো? আচ্ছা, গ্রেটার দ্যান কেন আসবে, এখন তো আমি তো নির্ণয় করতেছি কি ক্ষুদ্রতম, সো এখন কি নির্ণয় করবো আমরা, স্মলার দ্যান বি কিনা।
এ এ বি এর থেকে ছোট কিনা। যদি ইয়েস হয় তখন আমরা কি দেখব যে এ লেস দেন সি কিনা। ঠিক আছে, এটাও যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্ট এ। মানে এ বি এর থেকেও ছোট। ধরো এরকম একটা উদাহরণ তোমাদের দেখাই যে 7 8 9 এ বি এর থেকে ছোট কিনা। এ বি এর থেকে ছোট, তাই তো, 7 হচ্ছে 8 এর থেকে ছোট। আবার খালি এটুকু দেখলে তো বুঝতে পারতেছি না যে এ 7 হচ্ছে সবচেয়ে ছোট, তখন আমি কি দেখবো 9 এর সাথে অগ্র দেখে নিব যে 7 9 এর থেকেও ছোট কিনা। ওকে, এখন আবার একটা কি আসতে পারে যে এখানে তোমার চলে আসতে পারে যে নো। ঠিক আছে, তখন কি দেখবো যে এটা যদি একটা দেখাই যে ধরো 10 7 9 তোমার 10 7 থেকে ছোট না। ওকে, তাহলে এখন আমি কি দেখবো যে 7 7 তো না, আমি হচ্ছে বি দিয়ে কাজ করতেছি যে বি ছোট সি এর থেকে কিনা। যদি না হয়, যদি তোমার নো হয় তাহলে কি সি সবচেয়ে বড় না। আচ্ছা ওয়েট, যদি না হয় এটা তো ইয়েস হবে, ইয়েস। আচ্ছা, ধরো ইয়েসটাকে দেখাই যে ইয়েস তোমার বি হচ্ছে সি এর থেকেও ছোট। বি সি এর থেকেও ছোট, তাহলে তো বি হচ্ছে সবচেয়ে ছোট, তাই তো। তাহলে এখানে কি প্রিন্ট বি। আর যদি না হয় তাহলে কি প্রিন্ট সি, তাই তো। ওকে, সো এখানেও কি এটাও আসলে প্রিন্ট সি। দুইটা দুই দিকে হয়ে গেল, সমস্যা নাই। তোমার আলটিমেটলি প্রত্যেকটা থেকে নিয়ে এখন হচ্ছে ওই যে গোল সংখ্যা দিয়ে তোমার ই করে ফেলতে হবে। কিরকম, ধরো তোমার এখানটা চিহ্ন দিয়ে এখানে জায়গা ধরতেছে না, ধরো এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, তুমি প্রত্যেকটা থেকেই টেনে নিয়ে আসবা। এখানে একটা গোল চিহ্ন দিবা এন্ড আলটিমেটলি এখানে যে এন্ড করবা। ঠিক আছে, যারা যাদের এই তিনটা সংখ্যার হচ্ছে ক্ষুদ্রতা বা হচ্ছে বৃহত্তম বুঝতে একটু প্যারা হবে, কয়েকবার রিওয়াইন্ড করবা, দুইটার ওটা খুব ভালো মতো বুঝে আসবা। আর তিনটার ক্ষেত্রে আমি যে এখানে যে লজিকটা দিছিলাম যে এ যদি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আবার খালি ওই তখন বড় আমি বলতে পারতেছি না, 3 নম্বরটা চেক করা লাগতেছে, এটা একটু ভেবে দেখবা। ক্ষুদ্রতম ক্ষেত্রেও সেম, তুমি যদি বৃহত্তম ধরতে পারো তুমি ক্ষুদ্রতম ধরতে পারবা। একটু পরে একটু কয়েকটা হচ্ছে টেস্ট ধরে নেবা। ধরো আমি যখন কয়েকটা হচ্ছে নাম্বার একবার ধরে নিচ্ছিলাম না তোমাদের বোঝানোর জন্য, তোমরা নিজেরাও বোঝার জন্য এরকম করে কয়েকটা নাম্বার ধরে নেবা। ওকে, আচ্ছা, একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক না শূন্য, এটাও কিন্তু ওই বৃহত্তম ক্ষুদ্রতম মতোই হবে। কিভাবে হবে চলো তোমাদের দেখি। চলো এটাও আমি খালি হচ্ছে তোমার ফ্লোচার্ট আঁকবো, তোমরা হচ্ছে অ্যালগরিদমটা একটু আঁকার চেষ্টা করবা। ধরো স্টার্ট করলা, স্টার্ট করে কি ইনপুট এন, ওই যে যে নাম্বারটা তুমি নির্ণয় করবা এটা কীরকম হবে, তুমি একটা প্রোগ্রাম নির্ণয় করছো, ওই প্রোগ্রামে তুমি কিছু নাম্বারে ইনপুট নিবা। যদি নাম্বারে তোমার ইনপুটটা, তুমি যে নাম্বারটা ইনপুট দিছো, প্রোগ্রাম তখন চেক করবে এটা কি জিরো নাকি জিরোর থেকে বড় না জিরোর থেকে ছোট, তারপর তোমাকে সেটা বলে দিবে। ওকে, এখন এটা একটু উইয়ার্ড শোনাতে পারে যে ভাই তুমি দেখলেই বুঝবো এটা জিরোর থেকে বড় ছোট না, কেন ইনপুট দিব, বাট তোমাকে এটা বানাইতে হবে, তাই এটা তোমাদের প্রশ্ন দিছে। আচ্ছা, এখন এই ইনপুট যখন তুমি নিয়ে নিবা তখন তোমাকে কি চেক করতে হবে যে এটা জিরোর থেকে বড় কিনা। ওকে, তুমি যখন নির্ণয় করবা যে জিরোর থেকে বড়, এটা মানে কি এটা জিজ্ঞেস করা যে জিরো থেকে বড় কিনা। তো এখানে কয়টা আনসার হবে, দুইটা, যে ইয়েস অ্যান্ড নো, তাই তো। সো এখানে তুমি তখন যদি নো হয় তখন তুমি চেক করবা যে এন জিরোর থেকে ছোট কিনা। ঠিক আছে, আর এন যদি জিরোর থেকে বড় হয় তখন তুমি কি লিখবা, তখন লিখবা তুমি এন ইজ পজিটিভ। এটা তুমি প্রিন্ট করবা, তাই তো। এই যে প্রিন্টে লিখি নাই, বাট সমস্যা নাই, প্রিন্ট না লিখে জাস্ট এন ইজ পজিটিভ লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এন ইজ পজিটিভে তুমি কেন লিখতেছো, কারণ তুমি একটা ধরো নাম্বার হচ্ছে 8, এটা কি জিরোর থেকে বড় না, এটা তো শূন্য থেকে বড়, আর এটা শূন্য থেকে বড় মানে কি এটা হচ্ছে তোমার পজিটিভ সংখ্যা, তাই না। এই যে ওই যে সেই হচ্ছে সংখ্যা রেখার যে এটা ছিল যে সংখ্যা রেখা তোমার এরকম হয়, এই মাঝেরটা হচ্ছে শূন্য, শূন্য থেকে বড় হলে তোমার 1 2 3, এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। আর এই যে এই পাশে তোমার -1 -2, এদিকে কি এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার। ঠিক আছে, সো এই যে যদি এন ইজ গ্রেটার দেন জিরো হয়, যদি এন জিরোর থেকে বাম পাশে হয় তাহলে কি, যদি ইয়েস হয় তাহলে কি এন ইজ নেগেটিভ। ধর খালি নেগ লিখলাম, একটু বুঝে নিও। ঠিক আছে, আর এই আলটিমেটলি যদি কোনোটাই না হয়, যে এটাও ধরো নো, যে এন জিরোর থেকে বড়ও না এন জিরোর থেকে ছোটও না, তাহলে কি এন ইজ জিরো।
আলটিমেটলি এখন এখান থেকে কোন যাবে, এখান থেকে সব কটা ধরো এই মাঝে এসে ধরো মাঝে আনা লাগবে এমন না, ধরো তুমি এখান থেকে এখানে নিয়ে চলে গেলা, তুমি এখান থেকেও এখানে নিয়ে গেলা, অ্যান্ড এখান থেকে তুমি এখানে আসলা, এই তিনটা তুমি এইদিকে যোগ করাইলা, তোমার আমার মতো তোমার খাতায় জায়গা সংকট হইলো, তুমি এখানে এসে এন্ড করলা, আলটিমেটলি কোনো সমস্যা নাই। তোমার যে নিচেই আসতে হবে অলওয়েজ এমন না, তুমি তো এই তীর চিহ্নগুলো এইভাবে বোঝাচ্ছ যে কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বোঝানোর জন্য, তো তীর চিহ্নটা প্রপারলি দিলেই হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা কি একটা হচ্ছে আচ্ছা, একটা নাম্বার তুমি ইনপুট দিচ্ছ বা একটা ইয়ার ইনপুট দিচ্ছ, এটা কি লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ কিনা, এটা তুমি এই প্রোগ্রামটা নির্ণয় করবা। এটা সবচেয়ে বেশি বার, এটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এটা অনেকবার পরীক্ষা আসছে। এটা তুমি অ্যাকচুয়ালি কীভাবে নির্ণয় করবা এখন তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, এটা জন্য তোমাদের কিছু বেসিক লাগবে, যে একটা ইয়ার যে লিপ ইয়ার, এই ইয়ারটা তোমার কখন হয়। ধরো তোমার আমি বললাম 2011, আবার 2016, ঠিক আছে, এটা কখন অ্যাকচুয়ালি লিপ ইয়ার হবে, ওকে, তুমি কীভাবে নির্ণয় করবা, এটার সূত্র তো থাকা উচিত, তাই না? তোমার যেহেতু আমি এত সূত্র দেখাইলাম, তাহলে এটারও তো একটা সূত্র থাকা উচিত। আবার ধরো একটা 1600টা নাম্বার, সো এটা লিপ ইয়ার কিনা তোমার তো জানতে হবে, ওকে। লিপ ইয়ার যেটা হবে, ধরো ইয়ার, এটা ইয়ারের যে নাম্বারটা তুমি দিচ্ছ ইয়ার, এটাকে যদি তুমি 400 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষটা তোমার 0 হবে, ওকে। এই যে পার্সেন্টেজ চিহ্ন মতো একটা চিহ্ন না, এটা হচ্ছে ভাগশেষ নির্ণয় চিহ্ন। এটা কি নির্ণয় চিহ্ন? ভাগশেষ নির্ণয় চিহ্ন। ধরো এখানে যদি আমি 400 দেই, অ্যান্ড এইখানে যদি আমি ধরো তোমার 4 দেই, তাহলে এখানে কি বুঝাবে, তুমি যদি 400কে 4 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকে তোমার, সেটা এখানে তোমার ইকুয়ালে চলে আসবে, ওকে। এটা কি নির্ণয় চিহ্ন? এটা কিন্তু তোমাদের হচ্ছে এই নির্ণয় চিহ্ন না, এটা কিন্তু তোমাদের জাস্ট পার্সেন্টেজ নির্ণয় চিহ্ন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাগশেষ নির্ণয় চিহ্ন। তোমার এখানে বাকি থাকবে কতটুকু সেটা নির্ণয় করতে হবে। সো এখানে শর্ত কি কি আছে, তোমাদের ধর এটা মুছে দিচ্ছি আমি, তবে এখানে লেখা রাখি, ভাগশেষ নির্ণয়, ওকে ওকে। এখন আসো যে লিপ ইয়ার হইতে গেলে এইটা একটা শর্ত, ঠিক আছে, যে যে নাম্বারটা তুমি লিপ ইয়ারে বা সালে যে নাম্বারটা, ওটাকে তুমি 400 দিয়ে ভাগ করলে তুমি 0 পাবা, যদি 0 হয় তাহলে লিপ ইয়ার ফর শিওর। আর তাহলে কি 2016 লিপ ইয়ার ছিল না? আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, 2022 তো লিপ ইয়ার ছিল, তাই না? আচ্ছা, সো এটা তুমি কিভাবে বুঝবা? এটা তোমাকে বুঝতে হলে আরেকটা শর্ত আছে, যে লিপ ইয়ারের আরেকটা শর্ত হচ্ছে যে ইয়ার যেটা থাকবে, এটা ধরো তোমার আমি একটা কনফিউশনে পড়ে গেছি, লেট মি চেক। হ্যাঁ, এইটার 4 দিয়ে ভাগ করলেও 0 আসবে, এন্ড 100 দিয়ে ভাগ করলেও তোমার 0 আসতে হবে, ঠিক আছে, ওকে। 400 দিয়ে ভাগ না হলেও তোমার 4 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তো তোমার হচ্ছে 0 আসবে। আচ্ছা ওয়েট, লেট মি চেক, এইটা হচ্ছে তোমার নট হবে। আচ্ছা, এখন এটা মানে কি? মানে হচ্ছে তোমার 4 দিয়ে ভাগ করা যাবে, সমস্যা নাই, 4 দিয়ে ভাগ করলে তোমার লিপ ইয়ার হবে, এরকম টাইপের একটা বিষয়। ওয়েট, লেট মি চেক, আমি একটা কনফিউশনে পড়ে গেছি। লিপ ইয়ার ক্যালকুলেটরে একটা চেক করে নিচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে একটা জিনিস ভুল লিখছি। ইয়ার যদি তোমার হচ্ছে 100 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 0 না হয়, ঠিক আছে, নট ইকুয়াল টু 0, ধরো এটা আমি এইভাবে না লিখে, ধরো তোমার এই যে নট ইকুয়াল টু 0, আর এটা হবে তোমার 0, ঠিক আছে। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে তো 100% লিপ ইয়ার, আর যদি 400 দিয়ে ভাগ না যায় তখন তোমার কি কি দেখতে হবে, যে 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে ভাগ যাবে না, ওকে। ধরো এই যে 1600 যে ইয়ার, এটা তুমি দেখবা 400 দিয়ে ভাগ যায়, এটা 400 দিয়ে ভাগ করে তোমার ভাগফল আসে হচ্ছে 4, এন্ড তোমার আলটিমেটলি ভাগশেষ আসে 0, ঠিক আছে। সো এটা কি, এই 1600টা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। কিন্তু এই ধরো 2016 বা 2022 যে আমাদের লাস্ট মনে লিপ ইয়ার ছিল, সো ওইটা তোমাদের কিভাবে নির্ণয় করতে হবে, ওইটা তোমাদের নির্ণয় করতে হবে যে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, আর আলটিমেটলি 100 দিয়ে ভাগ যাচ্ছে কিনা।
এখন 2016 এক ঝুড়ি দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না, এটা ভাগশেষ হয়ে যাবে, তাই না? ধরো এখানে যদি 2 দেই তাহলে এখানে 200, তাহলে তোমার 16 পরে থাকে, তো ওখানে আবার যাবে না, তো এখানে 0, সো এখানে তোমার ভাগশেষও তোমার 16 থেকে যাবে, তাই তো? আচ্ছা, আর এখানে তোমার যদি এখানে ভাগ যায় তাহলে তোমার এখানে 5 যাবে, এখানে 20, তোমার এখানে 1 আসে, আর এখানে 0 বসে দিলাম, তাহলে এখানে 4, এখানে 4, তাহলে এখানে আলটিমেটলি 0। সো এখানে ভাগশেষ কত? 0। আমাদের আলটিমেটলি কি দেখতে হবে? আলটিমেটলি আমাদের ভাগশেষটা 0 দেখতে হবে, ঠিক আছে? সো কি কি শর্ত তোমাদের? যে এই দুইটা হচ্ছে তোমাদের শর্ত, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা কিছু বিষয় আছে, তোমরা কেউ দেখছো কিনা যে এই পাশে আমি যেটা ইউজ করছিলাম যে ইয়ার তোমার হচ্ছে এই যে ভাগশেষ 4 নির্ণয় করলা ইকুয়াল ইকুয়াল 0, এই দুইটা ইকুয়াল মানে কি? দুইটা ইকুয়াল মানে হচ্ছে সমান কিনা জিজ্ঞেস করা। দুইটা ইকুয়াল মানে কি? সমান কিনা, ওকে? আবার হচ্ছে ওই ইকুয়াল নট মানে তো তোমার হচ্ছে এটা মানে সমান না, ঠিক আছে? এখন তোমাদের এখানে বুঝতে হবে যে হচ্ছে তোমার এই তোমার এগুলো কোথায় নির্ণয় করা হয়। ধরো তোমাদের এখানে আবার একটা জিনিস আমি ইউজ করব। আচ্ছা চলো তোমাদের দেখাই, এটা হচ্ছে এটা কি, এটা ফ্লোচার্টটা অ্যাকচুয়ালি আঁকতে যাই, চলো চলো এখানে আঁকি, আর একটা ফ্রেশ পেজে যাই। ধরো একদম শুরু থেকে স্টার্ট করলাম, এটা বেশ ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালো মতো বুঝে তোমরা। এখানে কি নিব? একটা ইনপুট, একটা ইয়ারের নাম্বার নিব, ঠিক আছে? এখন এটা ইয়ার নিচে ইনপুট, ওকে? এখন আমি কি ক্যালকুলেশন করতে হবে প্রথমে, যে 400 দিয়ে ভাগ যাবে কেন ইয়ারটা, তাই তো? তো ধরো ওই যে ইয়ার যেটা আছে এটাকে তুমি হচ্ছে 400 দিয়ে ভাগ করবা, এইটা 0 কিনা এটা তুমি জিজ্ঞেস করতেছো, ওকে? বাট ধরো এখানে আমরা এটা ইউজ করলাম না, এটা কি তুমি এই চিহ্নের ভিতর দিবা। কি চিহ্নের ভিতর দিবা? আমরা যতক্ষণ যে রম্বস দেখে আসতেছিলাম তোমার শর্ত নির্ণয় করে, ওটা থেকে দেখবা, ঠিক আছে? সো ইয়ার তোমার 400 থেকে 0 হয় কিনা তুমি দেখবা, যদি ইয়েস হয় তাহলে অবভিয়াসলি লিপ ইয়ার, এটা তুমি প্রিন্ট করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন ধরো 0 হইলো না, নেগেটিভ, তুমি কি ওই পরের শর্তটা চেক করবা, যে ইয়ার তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করছো, 4 দিয়ে ভাগ করলে 0, এন্ড তোমার হচ্ছে 100 দিয়ে ভাগ করলে নট 0। ধরো এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? এখানে তুমি কি করছো? প্রথমটা তুমি করছো 400 দিয়ে ভাগ করছো, যদি ইয়েস হয়, যদি 400 দিয়ে ভাগ করলে হয়ে যায় তাহলে তোমার লিপ ইয়ার, কোনো সমস্যা নাই। যদি নো হয় তাহলে তোমাকে আরেকটা শর্ত চেক করতে হবে, যে শর্ত আর সেকেন্ড শর্তটা কি, যে 400 ইয়ারকে 4 দিয়ে ভাগ করলে 0 হবে, এন্ড 100 দিয়ে ভাগ করলে 0 হবে না। এন্ড মানে কি, দুটো একসাথে হতে হবে। এন্ড হচ্ছে তোমার হচ্ছে এন্ড অপারেটর, দুটো একসাথে করলে 0 হয়, মানে দুটো একসাথে করলে 1 হয়, দুটো যদি একসাথে 1 হয় তাহলে 1 হয়। তো এটা তোমাদের হচ্ছে লজিক গেটের ওই পার্টের ইনশাআল্লাহ বুঝাবো। এন্ড মানে দুটো একসাথে সত্য হতে হবে, ঠিক আছে? তাহলে দুটো যদি একসাথে সত্য হয় তখন তুমি এখানে একটা ইয়েস পার্ট পাবা। যদি এখান থেকে ইয়েস পাও, ইয়েস মানে কি, তখনও লিপ ইয়ার, তাই তো? তুমি যদি এখান থেকে ইয়েস পাও যে হ্যাঁ এই শর্ত মানতেছে, ওইটা তো তখনও লিপ ইয়ার, তাই না? বাট এখানে যদি নো পাও তাহলে কি দেখবা? নট লিপ ইয়ার, ঠিক আছে? এখানে তুমি কিছু আইডিয়া পাইলা? আচ্ছা এখন তোমাদের এই আলটিমেটলি এখান থেকে কি করতে হবে? এখান থেকে তোমার হচ্ছে এই যে প্রত্যেকটা থেকে টাইনে একটা তোমার হচ্ছে একটা গোলে ঢুকাইতে হবে, তাই না? এন্ড এখান থেকে আলটিমেটলি তোমার এন্ড করে দিতে হবে। এখানে আমি কিছু কনফিউশন তোমাদের পড়তেছিলাম, যে আমি এই শর্তটা কিছু চেক করতেছিলাম, দুটো শর্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি ভুলে গেছিলাম, এটা আসলে উচিত না। আচ্ছা, অ্যান্ড শর্ত তোমার এখানে তুমি যদি এইভাবেই লেখো ইনশাল্লাহ সমস্যা নাই। আমি তোমাদের আরেকটা দিয়ে দেখাচ্ছি চাচ্ছিলাম যে এইটা মানে অ্যাকচুয়ালি সমান নয়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামিংয়ে লিখি, ওকে? এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমাদের যে সমান নয়, এখন 0 সমান নয় এরকম বোঝায়। সো ওইটা এখানে দেওয়ার দরকার নাই, এটাই দাও, প্যারা নেই। ফ্লো চার্টে এভাবে দিলেই আপাতত মোটামুটি ওকে, ঠিক আছে? ইনশাল্লাহ যদি কনফিউশন আমাকে পরে জানাতে পারো, প্যারা নেই। এখন এটা হচ্ছে তোমাদের হচ্ছে যে শর্তাধীন যে প্রমাণটা ছিল, যে যে সিদ্ধান্ত সংক্রান্ত পদ্ধতি টাইপ 2 এর,
টাইপ 2 এর লাস্ট ম্যাথ হিসেবে এটা রাখছিলাম। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, লিপ ইয়ার নির্ণয় করা। লিপ ইয়ার নির্ণয় করার জন্য তোমার দুটো শর্ত জানা লাগবে, যে 400 দিয়ে ভাগ যায় কিনা আর 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে 4 দিয়ে ভাগ যায় কিনা, আর 100 দিয়ে ভাগ না যায় কিনা। সো এই দুটো যদি মিলে তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে লিপ ইয়ার না। এটাই কিন্তু তুমি এই প্রমাণে এই ফ্লো চার্টে করতেছো। এইটার স্টেপগুলো হচ্ছে তুমি এভাবে লিখবা। ধর এখানে অ্যালগরিদম যেটা করছিলাম একটা, কোথায় এই ধরো এখানে একটা অ্যালগরিদম আছে, সেটা ওইভাবেই যাবে যে প্রত্যেকটা স্টেপ করে তুমি যদি ইয়েস হয় তাহলে এই স্টেপে, নো হয় ওই স্টেপে। তোমরা একটু করে দেখবো, যেহেতু আমি তোমাদের একটা করাই দিয়েছিলাম। অ্যালগরিদমটা একটু কম ইম্পর্টেন্ট, প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য অ্যালগরিদমটা প্রত্যেকটা দেখাচ্ছি না, বাট অ্যালগরিদম করা আসলে ইজিয়ার। আচ্ছা, এখন যেটা আসবো এটা হচ্ছে তোমার সেই রিপিটেড পুনরাবৃত্ত সংক্রান্ত, বা এটা কি, এটা হচ্ছে তোমাদের লুপ। ঠিক, লুপ মানে কি, ঘুরতে থাকবে। ওকে, এখানে কি হবে, ধরো এই যে এই ফ্লোচার্ট দেখে তোমাদের বলার চেষ্টা করি, যে তোমাদের স্টার্ট করলাম, স্টার্ট করে তুমি যাচ্ছি ধরলা কি একটা আয়ের মান ধরে নিবা। আয়ের মান কি আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি। তুমি এরপর কি তোমাদের এখানে বলছে কি, যে বাংলাদেশ লেখাটাকে তুমি একটা প্রোগ্রামে 12 বার প্রদর্শন করবা, বা তুমি একটা ধরো বাংলাদেশ 12 বার লেখা একটু কঠিন না, তোমাকে ধরো তুমি 12 বার না তুমি 100 বার লিখবে একটা বাংলাদেশ, একটু কঠিন। তো তুমি জাস্ট কি করো, তুমি জাস্ট 3-4 লাইন একটা কোড করে নিবা, তো তোমার 100 বার বাংলাদেশ লেখা চলে আসবে। ওকে, ওরকম টাইপের। যে এখানে তুমি যখন এটা করতে যাবা, ধর ফ্লোচার্ট থেকে যদি বলি, তুমি প্রথমত স্টার্ট করলা, ঠিক আছে। এরপর কি করো, তুমি এটা আই ধরে নিলা। আই কি, আই হচ্ছে একটা চলক। চলকের মানটা আমি কত ধরে নিছি, 1, ঠিক আছে, 1। তারপর একটা সংযোগ চিহ্ন দিছি, সংযোগ চিহ্ন দিয়ে আমি কি করছি, আমি সেই বাংলাদেশটা একবার প্রিন্ট করছি। ওকে, একবার প্রিন্ট করছি। এখন আমি কি করছি, আয়ের মান এক এক করে বাড়াচ্ছি। আয়ের মান কি করতেছি, আয়ের মান এক করে বাড়াচ্ছি। আয় যদি আগে 1 থাকতো, এখন হচ্ছে কত, এখন হচ্ছে 2, তারপর হবে কত, তারপর হবে 3, ঠিক আছে। আচ্ছা, আয়ের মান এক করে বাড়ানোর পর আমি এখন চেক করতেছি যে আয়ের মান 12 থেকে কম কিনা বা 12 সমান কিনা। এটা কেন করতেছি, তোমাদের এখানে যদি বুঝাই, যে ধরো আয়ের মান কত করে বাড়তেছে, একবার বাড়তেছে। একবার প্রিন্ট এক বাড়ার আগেই কিন্তু তোমার একবার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে। যখন 2 হয়েছে তখন কিন্তু একবার বাংলাদেশ প্রিন্ট হয়ে গেছে, তাই না। যখন 3 হবে তখন একবার বাংলাদেশ প্রিন্ট হয়ে যাবে। এরকম করে তোমার দেখতে দেখতে তোমার 12-তে আসলো, 12-তে এসে তোমার একবার বাংলাদেশ প্রিন্ট হবে। কিন্তু যখন 13 হয়ে যাবে আয়ের মান, তখন কি বাংলাদেশ প্রিন্ট হবে, হবে না তো। কারণ কি, আমার তো 12 বার প্রিন্ট করতে বলছি। আমি তোমাদের 100 বার বলি, আর কম্পিউটার আমাকে 101 বার বাংলাদেশ দেখায়, তাহলে একটু ঝামেলা না। কম্পিউটার আমার কথা শোনে নাই, বা আমি শোনাইতে পারি নাই। এর জন্যই আমাদের এখানটা আয়ের একটা মান ধরে নিতেছি। এন্ড এই আয়ের মানটা ধরে ধরে আমি প্রত্যেকবার 12 সাথে চেক করবো যে 12 থেকে কম আছে কিনা। যতক্ষণ 12 থেকে কম আছে, যে এই যে এটা কি তোমাদের সেই হ্যাঁ না জিনিস না, যে একটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে ইয়েস, আর এটা কি, এটা হচ্ছে নো। যদি নো হয় তখন হচ্ছে এন্ড, আর ইয়েস হলে কি হবে, ইয়েস হলে আবার যাবে, আবার বাংলাদেশ প্রিন্ট করবে। বাংলাদেশ প্রিন্ট করে আবার আয়ের মান বাড়বে, আবার আয়ের সাথে তুলনা করবে যে আয়ের মানটা 12 থেকে ছোট আছে কিনা। বাড়ার পরে আয়ের মান ধর আগে ছিল 2, এখন 3 হয়ে গেছে, 3 হওয়ার পরও 12 থেকে কম আছে কিনা। তো 12 থেকে কম হাজার পর যদি থাকে তাহলে হচ্ছে আবার যাবে, এরকম করে তোমার 12 বার যাবে। ধরো 12 বার হওয়ার পর, ধরো এখানে আয়ের মান যখন 12, তোমাদের এটা পুরোটা মুছে দিই। আয়ের মান এখন কত, আয়ের মান এখন হচ্ছে 12। আয়ের মান 12 হওয়ার পর গেছে, তোমার প্রিন্ট বাংলাদেশ করতে গেছে, প্রিন্ট বাংলাদেশ করছে, আয়ের মান 1 বাড়াই দিছে, এখন আয়ের মান কত হয়ে গেল, 13। এখন যখন এই শর্তে আসবে তখন কি নো না, আয় কি তখন 13 কি 12 থেকে ছোট না, তো এটা তো ভুয়া, এখন তো নো। সো নো হলে তখন তোমার প্রোগ্রামটা এন্ড হয়ে যাচ্ছে। ওকে, এরকম করে কিন্তু তোমার হচ্ছে এই হিসাবটা হয়ে থাকে। আচ্ছা, এখন চলো এখানে তোমার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে দেখাইতে হবে। এটা কিভাবে দেখানো যায়, কিভাবে দেখানো যায়, ধরো তোমাদের এবার আমি স্টার্ট করলাম, স্টার্ট করে তুমি কি করলা, তুমি ইনপুট নিলা। আচ্ছা, ইনপুট তো এখানে কিছু নেওয়ার নাই, দেখছো আমি কিন্তু ভুল করতেছিলাম। ইনপুট এখানে কিছু নেওয়া আছে, তোমার বলছে 1 থেকে 100 পর্যন্ত শো করো, তোমাকে কোনো কিছু নির্ণয় করতে বলছে, তুমি কিছু ইনপুট কি দিবা। এখানে কি আমি কিছু ইনপুট দিছিলাম, কিন্তু আমি ইনপুট দিই নাই। আমি কি করছি, প্রথমে ধরে নিছি যে আই সমান সমান 1। ওকে, আই সমান আমি 1 ধরে নিছি। এখন আমি কি করব, এখন আমি সেই একটা এই দিয়ে আমি ধরো প্রিন্ট আই করব। প্রিন্ট আই কেন করতেছি, আমার এখানে বলছে কি 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে তোমার প্রিন্ট করতে, তাই না। ধরো এরকম প্রিন্ট হবে যে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। কমাটা প্রিন্ট হবে না, 1, 2, 3, 4, 5 এভাবে প্রিন্ট হবে। এখন যে প্রিন্ট যে হবে, এই প্রিন্ট কি বেসিক্যালি আয়ের মানটাই হচ্ছে না। ধরো আয়ের মান 1 ছিল, আমি যদি 1 যদি প্রিন্ট করি বা 1 যদি আমি মনিটরে দেখাই, তাহলে কোনো সমস্যা আছে নাই তো। তাহলে আমি প্রিন্ট করব আয়ের মান। এরপর আমি কি করব, আয়ের মান 1 করে বাড়াবো। ওকে, বাড়াইলাম। বাড়ানোর পরে আমি এখন দেখব যে আয়ের মান তোমার 100 থেকে বড় বা 100 সমান আছে কিনা। যদি না হয়, যে আয়ের মান ধরো আমি 1 থেকে শুরু করছি, এটা বাইরে 2 হলো, 2 তো 100 থেকে ছোট, তাহলে আবার যাব। আবার কোথায় যাব, আবার ধরো তোমার হচ্ছে এখন আয়ের মান কত আছে 2, তো আয়ের মান প্রিন্ট আই। এখন কি হবে, তখন প্রথমে ধরো প্রিন্ট হয়েছে কত, প্রথমে প্রিন্ট হয়েছে 1, এখন প্রিন্ট হবে কত 2।
2 প্রিন্ট হওয়ার পর এখানে যাবে, আয়ের মান কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে, আবার চেক করবে, দেখবে যে না 100 থেকে ছোট, তখন আবার যাবে, আবার গিয়ে তোমার আবার প্রিন্ট করবে 3 এর মান, তারপর আবার বাড়বে, আবার যাবে, এরকম করে তোমার ঘুরতেই থাকবে। দেখো এই পার্টটা তোমার ঘুরতেই আছে ঘুরতেই আছে, এই পার্টটার ভিতরে তোমার একটা রাউন্ড শেপের ঘুরতেই আছে না। ধরো এটা তোমাদের সাদা কালার দিয়ে দেখাই, যে এই পার্টটা থেকে যতক্ষণ এই শর্তটা যতক্ষণ এই শর্তটা সঠিক বা শর্তটা সত্য, ততক্ষণ কিন্তু রাউন্ড শেপে ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে। তো এখানেই বেসিক্যালি তোমার সেই লুপটা তৈরি হচ্ছে। তোমার লুপ প্রোগ্রামিং বা ফর লুপ, ওয়াইল লুপ তোমরা একটু পরে বলছে, একটু পরে না, পরে দেখবে ইনশাল্লাহ। সো ওই ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এখানে কি হয়, এই যে যে একটা শর্তের এগেইনস্টে তোমার ঘুরতে থাকে, কাজগুলো বারবার হতে থাকে, পুনরাবৃত্তি হতে থাকে, ঠিক আছে। এখন ধরো যখন যে তোমার হচ্ছে ইয়েস হয়ে যাবে, যে আমি যে কি করতেছি আই, এটা হচ্ছে তোমার ইয়েস, ইয়েস হলে তোমার হচ্ছে এই পাশে যাবে, তাই তো, হ্যাঁ। আর এই পাশে যখন নো হয়ে যাবে, যখন আই হচ্ছে এটা থেকে বড় হয়ে যাবে, তখন কি হবে, আলটিমেটলি তোমার এন্ড হয়ে যাবে, তাই না, এন্ড হয়ে যাবে। যখন এটা হচ্ছে আয় যখন হচ্ছে 100 থেকে বড় হয়ে যাবে, তখন হচ্ছে আলটিমেটলি এই ধারাটা শেষ হয়ে যাবে, এই লুপটা শেষ হয়ে যাবে। যতক্ষণ আয়ের থেকে ছোট আছে, 100 থেকে ছোট আছে, তখন কোন এই পার্টগুলো ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে, ওকে। আচ্ছা, এখানে তোমার টাইপ পেলা যে তোমার এরকম করে 100 পর্যন্ত তোমার হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, রাইট। আচ্ছা, এখন আসো, তোমার একটা দিলাম যে 1 থেকে n পর্যন্ত তোমার যোগ করতে হবে। এখন কিন্তু প্রিন্ট ইন করার কোনো বিষয় না, এখন কি আছে, ধরো 1 2 3 4 5 ডট 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 ডট, এরকম n পর্যন্ত আছে, ঠিক আছে। n পর্যন্ত থাকার পরে তোমাদের অ্যাকচুয়ালি কিছু বলে দিল যে এই n পর্যন্ত আছে, n মানে অনেক কিছু হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে। এখন তুমি কি 300 পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে নির্ণয় করবা? এটা কি করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না, ওকে। সো এখন তোমাদের কি কিন্তু হতে হবে, তোমার ক্যালকুলেটর না দিয়ে তুমি হচ্ছে হচ্ছে কম্পিউটার এরকম একটা প্রোগ্রাম করে ফেলবা। প্রোগ্রামটা কীরকম হবে, ধরো এই কোণা থেকে স্টার্ট করি, স্টার্ট করলাম। তুমি এখন যেটাকে হচ্ছে কম্পিউটারকে বলবা সেটা হচ্ছে যে তুমি কত পর্যন্ত নির্ণয় করতে চাও, ধরো এন এর মানটা কত, ঠিক আছে। তুমি কম্পিউটারকে এটা হচ্ছে ইনপুট দিবা যে এন এর মানটা কত, ঠিক আছে। এন এর মানটা কত, এটা যদি তুমি ইনপুট দিয়ে দাও, তখন তোমাকে কম্পিউটারকে বলতে হবে যে আই সমান 1, এস সমান 0, এটা তুমি ধরো, ঠিক আছে। আই সমান 1, এস সমান 0 তুমি ধরো, আর এটা তুমি কি চিহ্ন দিচ্ছ, তুমি ক্যালকুলেশনের ওই চিহ্ন দিচ্ছ, কি দিচ্ছ, ক্যালকুলেশনের ওই চিহ্ন দিচ্ছ, ঠিক আছে। ক্যালকুলেশনের সেই চিহ্নটা দিচ্ছ। এখন তুমি কি দেখবা, এখন তোমার দেখতে হবে যে আই ইজ লেস দ্যান ওই এন আছে কিনা, যে এনটা তুমি হচ্ছে ইনপুট নিচ্ছ, বড় হাতের এন দিছি, তো তোমার হচ্ছে বড় হাতের এই এনটা হবে, এটা তুমি কিসে দেখবা, এইটা দেখবা, ঠিক আছে। এখন এখান থেকে তুমি যখন এখানে আসতেছো, তোমার যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ধরো ইয়েস, তাহলে তুমি কি করবা, তখন তখন তুমি এই যে এস ছিল না, এস সমান হচ্ছে এস প্লাস আই করবা, আর আই সমান হচ্ছে আই প্লাস 1 করবা, অ্যান্ড আলটিমেটলি এখান থেকে তুমি আবার আসবা, ধরো এখানেই, এখানে হচ্ছে আবার সেই গোলটা দিয়ে দিলাম, তুমি আবার এখানে এসে চেক করবা, যদি এখানে থাকে থেকে আবার এখানে যাবা, এখানে যে আলটিমেটলি যখন নো হবে, তখন তুমি প্রিন্ট এস করবা, অ্যান্ড আলটিমেটলি এন্ড করে দিবা। তোমাদেরকে আমি বুঝাচ্ছি, দাঁড়াও। ধরো তুমি একটা প্রোগ্রাম স্টার্ট করলা, এটাই হচ্ছে তোমার প্রোগ্রাম, যেখানে তুমি 1 থেকে n পর্যন্ত ধারা নির্ণয় করবা, তোমার ধরো 100 পর্যন্ত নির্ণয় করা লাগবে, ঠিক আছে। এই n এর মান ধরো তোমার 100। এখন তুমি এখানে কি করবা, এই 100টা ইনপুট নিবা, ওকে। 100 ইনপুট নেওয়ার পর তুমি ধরে নিলা যে আয়ের একটা মান ধরে নিলা, আয়ের একটা মান ধরে নিলা, এস এর একটা মান ধরে নিলা, ওকে। মান ধরে নিলা, ধরে নেওয়ার পর তুমি এখন চেক করবা যে আয়ের যে মানটা এখন আছে, এই মানটা এই 100 থেকে ছোট কিনা, ঠিক আছে, 100 থেকে ছোট কিনা। 100 থেকে ছোট হলে তুমি এখন যাবা, ওই যে তোমার এস আছে, এস মানে কি সামেশন, রাইট। ওই সামেশনের সাথে তুমি যে যোগফলটা আছে, ওই যোগফলের সাথে 1 করে যোগ করবা, কি করবা, 1 করে যোগ করতে থাকবা, ওকে। 1 করে যোগ করা মানে কি, 1 করেই কেন যোগ হবে, কারণ আয়ের মান তো 1, এর জন্যই 1 করে যোগ হবে। ধরো আগে কত ছিল, এস এর মান ছিল 0, এখন এই যে প্রথমটা কি সেই আই না, প্রথমটা সেই আই না, প্রথমটা হচ্ছে আই, সো এখান থেকে তোমার এখন কি হলো 1, সো প্রথম একটা পদ যাওয়ার পরে তোমার সমষ্টি কত হলো 1, তো ধরো তোমার দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 2, তো আই এর মান যখন 1 বেড়ে যাবে, ধরো পরেরটা যখন আই এর মান আমি 1 বাড়াই দিচ্ছি, তখন আই এর মান কত হলো 2, তো তুমি যখন এখানে করবা তখন তোমার s প্লাস 2, তাই তো 1। এখন যখন যাবা তার এস এর মান আগে কত ছিল 1, তাই তো। এই যে এস এর মান যখন তুমি এখানে বসাবা, 1 যোগ করবে, তখন এস এর মান এখানে থেকে যাবে, তখন আবার যখন তুমি আসবে, তখন আগে থেকে এস এর মান আছে 1,
তখন আবার তুমি কি করলা, আয়ের মানটা যোগ করলা, আয়ের মান এখন কত 2, তো এখানে তুমি কত পাচ্ছ 3, এখানে কত পাচ্ছ 3, তারপর এই যে দুইটা পদ যাওয়ার পর কত আসবে, দুইটা পদ যাওয়ার পর যোগফল 3, তারপর এখানে যাওয়ার পর কত আসবে 6, এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যখন তোমার এই আয়ের মানটা 100 থেকে বড় হয়ে যাবে, মানে এই লাস্ট পদটা 100, তাই না, লাস্ট পদটা 100, যখন আয়ের মানটা 100 থেকে বড় হয়ে যাবে, মানে এই যে এন, এনের থেকে বড় হয়ে যাবে, এটা যখন মানবে না, তখন যখন নো হবে, তখন তুমি ওই যে সমস্যাটা চেক প্রিন্ট করে ফেলবা। তোমার আলটিমেটলি কি লাগবে, তোমার এই এতগুলো নাম্বার যোগফল লাগবে। তখন তুমি এই সমস্যাটা যখন প্রিন্ট করে ফেলবা, তখন তুমি হচ্ছে এই আলটিমেটলি প্রোগ্রামটাকে এন্ড করে দিলা। ঠিক আছে, এইটারও চাইলে হচ্ছে এইটার হচ্ছে তোমার এই যে, আচ্ছা এটা তোমরা এখন তখন বুঝছো কিনা একটু ট্রাই করো, কয়েকবার করে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক আসে। এটার বিভিন্ন টাইপ আছে, তোমাদেরকে আজকে আমি টাইপগুলো দেখাতে পারবো কিনা মনে হয় টাইম সম্পর্কে দেখাতে পারবো না, বেসিক থেকে যেহেতু দেখাতে চেষ্টা করতেছিলাম। ইনশাল্লাহ টাইপগুলো নিয়ে পরে আলোচনা হবে, বা আজকে হালকা একটু জাস্ট গো থ্রু করে দিব। এগুলোর কিছু টাইপ আছে, ধরো এইটা একটা টাইপ। এখানে কি করতেছে, এখানে গুণ করতেছে, এখানে কি করতেছে, এখানে গুণ করতেছে, আর এখানে কি বলছে ফ্যাক্টোরিয়াল। ধরো তোমাদের একটা জিনিস দেখাই যে 6 ফ্যাক্টোরিয়াল, এটা নির্ণয় করা যায়। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 আর 6 এর আগের সব সংখ্যা, 3 তো না, 4 3 2 1, 0 আগ পর্যন্ত 6 এর সব সংখ্যা গুণফলের মান হচ্ছে এই 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, গুণ করে যত হয়, এখানে কত হয়, 2 1 2 3 গুণে 6, 4 6 24, আর হচ্ছে 30, 24 ইন্টু 30, 3 24 হচ্ছে, ধরো 24 ইন্টু 30 যত হয় তত, 48, 48 আর 20 হচ্ছে 68, 72, তাহলে এখানে আসবে তোমার 720। ঠিক আছে, 6 ফ্যাক্টরিয়াল মানে কি, 6 এবং 6 এর আগে 0 রাখ পর্যন্ত সকল সংখ্যা। ওকে, সো এখানে তোমাকে কিন্তু এটাই নির্ণয় করছে। দেখো তোমার ধরো কত ফ্যাক্টরিয়াল তোমার নির্ণয় করতে হবে, এখানে উল্টা গেছে, এখানে 1 থেকে শুরু করছে। ধরো এই যে আমি 1 থেকে, আমি এই নাম্বার থেকে শুরু করে আস্তে আস্তে 1 এর দিকে গেছি, আর এখানে কি করছে, 1 থেকে শুরু করে আস্তে আস্তে নাম্বারের দিকে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল একটা ধারা বা n ফ্যাক্টরিয়াল গুণফল। ওকে, এখানে তুমি কি করবা, তুমি সে স্টার্ট করবা, তুমি i এর একটা মান ধরবা, তুমি হচ্ছে n এর মানটা নিবা, ইনপুট নিবা। ঠিক আছে, আমি হচ্ছে n এর মানটা আগে ইনপুট নিয়েছিলাম, তারপর i ধরছিলাম, সমস্যা নেই, তুমি যেটা করো আগে প্যারা নেই। আচ্ছা, এখন তুমি কি দেখবা যে i এর মানটা তোমার সেই n থেকে ছোট আছে কিনা। ঠিক আছে, n এর থেকে কি ছোট আছে কিনা, ছোট আছে কিনা কেন দেখবা, কারণ তুমি এই যে আস্তে আস্তে গুণ করতে করতে যাচ্ছ না, সো এর যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ তুমি গুণটা করবা, তাই তো। সো তুমি এই যে n এর মানটা ছোট আছে কিনা দেখবা, যদি ইয়েস হয় তাহলে তুমি হচ্ছে এই যে মূল মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা মানে হচ্ছে বেসিক্যালি গুণফল। সো এখানে আমি মূল ধরছি, সো তুমি মূল ইন্টু আই করতেছো, মূল ইন্টু কি করতেছো, আই করতেছো। আর তারপর হচ্ছে আবার i+1, আই মান এক এক করে বাড়াচ্ছ, যতক্ষণ না যদি এর থেকে ছোট আছে আই মান কি করতেছে, এক এক করে বাড়তেছে। কারণ এখানে কি এক এক করে বাড়তেছে না, 1 এর 2 আছে, 2 এর পর 3 আছে, কত করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। ঠিক আছে, সো এক এক করে বাড়ছ, অ্যান্ড আলটিমেটলি যখন তোমার এটা হচ্ছে যখন এটা আর মানবে না, তখন তুমি হচ্ছে এই যে গুণফলটাকে প্রকাশ করে দিচ্ছ। ঠিক আছে, তুমি কি করতেছো, গুণফলটাকে প্রকাশ করে দিচ্ছ, অ্যান্ড গুণফলটা যখন প্রকাশ করে দিচ্ছ, তুমি আলটিমেটলি এন্ড করে দিচ্ছ। এখানে একটা বিষয় আছে তোমার, আমি এটা এখানে মিস্টেক আছে আমার খেয়াল নাই, তোমার এখানে এই যে এখানে ধরছো না, এখানে একটা জিনিস ধরে নেওয়া লাগবে যে মূল সমান সমান 1, আর এখানে তুমি যখন গুণ করতেছো মূল ইজ ইকুয়াল টু মূল ইন্টু 1, মূল ইজ ইকুয়াল টু 1, এটা কেন ধরে নেওয়া লাগবে, তোমার প্রোগ্রামে বা হচ্ছে ফ্লোচার্টের ক্ষেত্রে তুমি একটা জিনিসকে যখন তুমি হিসাব টিসাব করবো, তোমার আগে থেকে একটা মান ধরে রাখা লাগে। এই জন্য ধরো এখানে আমি সামের মানটা আগে থেকে ধরে রাখছিলাম না, ধরো এই যে এস এর মানটা আগে থেকে কত ধরছিলাম, 0 ধরছিলাম, আর এখানে কত ধরলাম, এখানে 1 ধরলাম। এখানে 1 ধরলাম কেন, একটা কারণ আছে। তোমার এস এর মান কেন 0 ধরলাম আর মাল্টিপ্লিকেশনের মান কেন 1 ধরলাম, এস এর মান 0 ধরলাম এই কারণে, কারণ এটা যেহেতু আমি যোগ করব, এটা কি করব, আমি যোগ করব, 0-র সাথে যে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই থাকে। ধরো 0-র সাথে যদি আমি 7 যোগ করি, আলটিমেটলি 7ই থাকে, আর 1-এর সাথে যদি আমি যে সংখ্যাটা গুণ করি সেই সংখ্যাটাই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হিসাব, এটাকে কি বলে, অভেদ বলে। যোগের অভেদ হচ্ছে 0 আর গুণের অভেদ হচ্ছে 1। ওকে, এখান থেকে বেসিক্যালি ওই ধারণাটা আসছে। এখানে যদি আমি 0 দিতাম, ধরো আমি যদি মাল্টিপ্লিকেশন সমান 0 ধরতাম, তাহলে 0 × 7 তো 0ই হয়ে যেত, এটা কি থাকতো, এটা কিন্তু থাকতো না। সো এখানে দেখো, এখানে তোমার এই যে এই ধাপটাতেই তোমার i = 1 প্লাস মূল = 1 ধরে রাখা লাগতো, তারপর তুমি আস্তে আস্তে শর্ত চেক করতে করতে ঘুরবা। ওকে, যতক্ষণ এই শর্তটা হচ্ছে, যতক্ষণ এই শর্তটা সত্য থাকবে, ততক্ষণ তুমি আস্তে আস্তে এই লুপে ঘুরবা। এই যে কোন লুপে ঘুরবা, এই দিক দিয়ে যাবা, এদিক দিয়ে যাবা, আবার আবার এরকম করে তুমি এই লুপটা ঘুরতে থাকবা, ওই কাজটা করতে থাকবা, করে থাকলে যখন তোমার এই শর্তটা সত্য না, তখন তুমি এই লুপ থেকে বেরিয়ে গিয়ে তুমি হচ্ছে ওই যে আনসারটা, ওই আনসারটা প্রকাশ করে তুমি এন্ড করে দেবা। ঠিক আছে,
আচ্ছা, তোমাদের জন্য আর কিছু উদাহরণ আমি রাখছিলাম, ধরো এইটা প্লাস এইটা, তোমরা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো কিন্তু দেখবা একইভাবেই হচ্ছে। তুমি যখন জাস্ট ওই যে সামটা করবা না, সাম প্লাস আই ইন্টু আই করবা, ঠিক আছে? সবই এক। ধরো এই যে আমি এখানে যে প্রজেক্টটা লিখছি সবই এক, খালি এই যে সামটা করতেছি না, এখানে এসে চেঞ্জটা হবে। তোমরা একটু ভাববা, এটা নিয়ে একটু ভাববা। আমরা ইনশাল্লাহ মেইন ক্লাসে এগুলো নিয়ে ভালো মতো ডিটেলস আলোচনা করবো। আর ধরো এখানে এখানে আয়ের মানটা হচ্ছে তোমার আই প্লাস টু করে বাড়বে। কারণ কি, ধরো ওয়ান ছিল, ওর সাথে কী ছিল, ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এখানে কি একদম ওয়ান থেকে থ্রি গেছে, কত বাড়ছে, দুই বাড়ছে। সো এখানে কি আয়ের মানটা দুই করে বাড়বে, প্লাস এস সমান হবে তোমার এস প্লাস আই ইন্টু আই। আই ইন্টু আই কেন হচ্ছে, কারণ ওয়ান স্কোয়ার আছে, ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান ইন্টু ওয়ান না, সো এই কারণে এইটা হচ্ছে। তোমরা এগুলো একটু ভেবে দেখবা, আর যেগুলো করাইছি সেগুলো একটু বোঝার চেষ্টা করবা, কয়েকবার করে ভিডিওটি রিমাইন্ড করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। বুঝতে না পারলে আসলে আমার ব্যর্থতা, বাট ইনশাল্লাহ পরে এগুলো নিয়ে আরও কাজ করার সুযোগ হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আজকে কিছু তোমাদের জন্য টিক আছে, টিকগুলোকে দেখাই দিই। ধরো ফ্লো চার্টে প্রক্রিয়াকরণের প্রতীক কোনটা, এটা আমি দেখাইছিলাম। এই যে এইটাই ছিল হচ্ছে তোমার চতুর্ভুজটাই ছিল, ওকে আমি শেষ করে দিচ্ছি এখন। এই তোমার প্রক্রিয়াকরণের এই চিহ্নটাই ছিল তোমার হচ্ছে ওই চার্টের ভিতর দেখে নেবা, প্রক্রিয়াকরণের চিহ্ন হচ্ছে এইটা। তারপর হচ্ছে তোমার সংযোগের চিহ্ন হচ্ছে তোমার এইটা, গোল একদম ওই চার্ট থেকেই আসছে, ঠিক আছে? আবার তোমার প্রথমে যে লাইনটা দেখাইছিলাম যে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তীতা, প্রোগ্রাম ডিজাইন করতে হয় বা বেসিক্যালি প্রোগ্রামটা কোড করতে হয়, তাই না? প্রোগ্রাম উন্নয়ন করতে হয়। সো এটার আনসার হচ্ছে এইটা, প্রোগ্রাম কোডিং বা প্রোগ্রাম উন্নয়ন হচ্ছে বেসিক্যালি সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এটা আছে যে এই যে ওয়াই সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে গাণিতিক রাশিমালা হলে সি প্রোগ্রামের ভাষায় রাশিমালাটি সঠিক রূপান্তর কোনটি? এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে লেখা যায়, আমি তোমাদের আগেই বলছি না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে লেখা যায় না, তাই তো? এখানে তোমাদের কি লিখতে হয় যে এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি, এই যে ইন্টু মানে হচ্ছে তোমার স্টার দিতে হয়, তাই তো? এটা দেখবা এইটা হচ্ছে এইটা, তাই না? ঠিক আছে, একটু দেখে নিবা। আচ্ছা, আর এখানে তোমার কি বলছে যে ভাগশেষ, এটা মানে কি ভাগশেষ, তার মানে এখানে কি 10 4, 4কে 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, এটা তুমি নির্ণয় করতে পারবা না? ধরো ধরো 4 এখানে এক কতবার যায়, দুইবার যায়, তার মানে 8, ভাগশেষ কত থাকে 2, তাহলে এটা আলটিমেট আনসার কত, আলটিমেট আনসার হচ্ছে 2। এখানে কি নির্ণয় করা হয়, ভাগশেষ। এই পার্সেন্টেজ দিয়ে কি নির্ণয় করা হয়, ভাগশেষ। ওকে, এখানে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রেখে দিয়েছিলাম, জ্ঞানমূলক প্রশ্ন ক্ষেত্রে ফ্লো চার্ট কেটে আমি দিয়ে দিয়েছি, অ্যালগরিদমকে দিয়ে দিয়েছি। লুপ কি, লুপ হচ্ছে একটা শর্তের অনুযায়ী বারবার কাজ করতে থাকে যতক্ষণ না শর্তের অধীনে সত্য থাকে। একটা শর্তের অধীনে যদি একটা প্রোগ্রামকে বারবার কাজ করার জন্য একটা শর্তের অধীনে বারবার হচ্ছে একটা শর্তের মধ্যে বারবার ওই কাজকে ঘোরানোকে বা হচ্ছে তোমার কীভাবে বলা যায়, এটা গাইড থেকে ভালো মতো দেখে নিও। বাট আমি যদি তোমাকে বোঝানো চাই, একটা প্রোগ্রাম যদি বারবার কাজ করানোর জন্য একটা শর্তের অধীনে যদি হচ্ছে কাজটাকে বারবার করা হয় যতক্ষণ সত্যতা সত্য থাকে, তাহলে সেটাই হচ্ছে তোমার একটা লুপ প্রোগ্রাম বা একটা লুপ বলা যায়, ঠিক আছে? আচ্ছা, আর অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত, কারণ কি অ্যালগরিদম দিয়ে তোমার হচ্ছে প্রোগ্রামের ওই যে ধাপগুলো কীভাবে সমস্যাটা সমাধান করবে এটা বোঝা যায়। আর আলটিমেটলি এখানে কি আছে, প্রত্যেকটা প্রোগ্রামের 3টা অংশ থাকে। প্রোগ্রামের 3টা অংশ মানে গান কি, প্রোগ্রামে তোমরা দেখছো যে আমি প্রথমে কি করতেছিলাম, প্রোগ্রামটাকে স্টার্ট করতেছিলাম, তারপর একটা ইনপুট নিচ্ছিলাম, তারপর মাঝে কাজ করতেছিলাম, অ্যাট লাস্ট আউটপুট নিচ্ছিলাম। এটাকেই তোমার বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রোগ্রামকে 3টা অংশে বিভক্ত করা যায়, এটা মানে কি যে প্রথমে আমরা একটা কথা হচ্ছে ইনপুট নেই, তারপর কাজটা করি, তারপর হচ্ছে আউটপুটটা দিই। তাহলে ইনপুটে কি করি, মান গ্রহণ, কাজ আর মান প্রদর্শন, ঠিক আছে? এগুলো নিয়ে তোমরা অ্যালগরিদম আর ফ্লোচার্ট নিয়ে তোমাদের এইচএসসিতে মোটামুটি এরকমই আলোচনা। তোমাদের কিছু ধরো যেগুলো প্রোগ্রাম তোমাদের সি প্রোগ্রামে করতে হবে, সেগুলো বেসিক্যালি এটার উপরেই করতে হবে। তোমাদের যে প্রোগ্রাম যে এতগুলো ফ্লোচার্ট দেখালাম, এতগুলো অ্যালগরিদম দেখালাম, এগুলো তোমাদের সি প্রোগ্রামটা লিখতে হবে। আর কিছু এদিকে কিছু টাইপ থাকতে পারে, বাট এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তুমি শিখো, ইনশাল্লাহ একটা ভালো একটা পরীক্ষা বা একটা ভালো একটা প্রিপারেশন, আর এটার বেসিক থেকে ইউজ করে তুমি একটু কঠিন জিনিস সলভ করতে পারবা। তো অ্যালগরিদম আর ফ্লোচার্ট সবাই বোঝার চেষ্টা করো। তোমাদের সাথে ইনশাল্লাহ হচ্ছে সি প্রোগ্রামিং কীভাবে লিখতে হয়, সি প্রোগ্রামিংয়ে বেসিক্যালি এই যে অ্যালগরিদম বা ফ্লোচার্ট বা সমস্যা সমাধানের যে ধাপগুলো লিখলাম, এগুলো কীভাবে সি প্রোগ্রামিংয়ে লিখতে হয় সেটা তুমি বুঝতে পারবে বেসিক্যালি। ওই সি প্রোগ্রামিংয়ের ভাষা বা সি প্রোগ্রামিং লেখার যে সিনট্যাক্স বা সি প্রোগ্রাম লেখার নিয়ম, সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে এই সমস্যাগুলো নিয়ে পরে সি প্রোগ্রাম নিয়েও দেখা হবে। সবাই দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।